আমরা একটা বা দুটা ক্লাস পাই, আবার থিওরির জন্য টোটাল 14-15টা ক্লাসের মতো, মানে এর মধ্যে পরীক্ষা সহ লাস্টের দিকে আমরা বিসিপি, ডিআরপি এবং ফাইনাল রিভিউ ক্লাস এরকম কিছু থাকে। সো আমি শুরু করলাম। এখানে সিআইআই এগুলো রাখা হয়েছে, মানে ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার এগুলো রাখা হয়েছে, কারণ এই সাবজেক্টটার প্রথম দিকে নাম ছিল ইনফ্রাস্ট্রাকচার প্রোটেকশন, ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার প্রোটেকশন এই ধরনের নাম ছিল। তো এটাকে একটু ব্রডার সেন্সে এটা নামটা ইনফরমেশন সিকিউরিটি ম্যানেজমেন্ট নামটা চেঞ্জ করা হয়েছে গত সেমিস্টার থেকে। সো এখানে আগের সেমিস্টারের যারা আছে, মানে আগের ব্যাচের যারা আছেন, মানে বেশিরভাগই 6 ব্যাচ, যারা এর আগের ব্যাচের আছেন তাদের জন্য নাম হইতে হবে হয়তো বা নাম্বার হবে হয়তো কোর্স 808। বাট 808 আগের যারা আর 807 যারা, মোটামুটি একই জিনিস, একই সিলেবাসের উপরই পরীক্ষা হবে সবকিছু, বাট হয়তো কোর্স কোডটা ডিফারেন্ট হবে। বাট 6 ব্যাচের যেহেতু বেশিরভাগই তারা আপনারা 807 এটাই ফলো করে। তো শুরু করলাম ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার বা প্রোটেকশন বা ইনফরমেশন সিকিউরিটি ম্যানেজমেন্ট। আমরা ইনফরমেশন সিকিউরিটি ম্যানেজমেন্ট যদি বলি ব্রডার সেন্সে, তাহলে Recording in progress. প্রতিটা আহ, আমার যেমন ইন্ডিভিজুয়াল লেভেলে যেমন ইনফরমেশন সিকিউরিটির প্রয়োজন আছে, যেমন আমরা প্রতিদিন যে জিনিসগুলো ব্যবহার করি কমিউনিকেশনের জন্য, টেকনোলজির জন্য, সেই জায়গাটাতে আমাদের পার্সন বা পার্সোনাল স্পেসিফিক ক্ষেত্রে, আমাদের ইন্ডিভিজুয়াল ক্ষেত্রে আমাদের ইনফরমেশন এবং সাইবার সিকিউরিটির যেমন প্রয়োজনীয়তা আছে, অ্যাজ ওয়েল অ্যাজ অর্গানাইজেশন ক্ষেত্রে আমাদের ইনফরমেশন সাইবার সিকিউরিটির প্রয়োজনীয়তা আছে, কান্ট্রি স্পেসিফিক ইনফরমেশন এবং সাইবার সিকিউরিটির প্রয়োজনীয়তা আছে। তো একটা কান্ট্রি যদি আমি বলি হলিস্টিক ভিউতে, তাহলে ধরেন বাংলাদেশের পার্সপেক্টিভে তারা ইনফরমেশন সিকিউরিটি বা সাইবার সিকিউরিটির ক্ষেত্রে তাদের ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার কি কি সেটা কিন্তু ডিক্লেয়ার করছে, এবং এটা কিন্তু পৃথিবীর সব দেশেই তাদের ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার ডিক্লেয়ার করা আছে। এইভাবেই আপনি যে কোম্পানিতে কাজ করবেন আপনারও, আপনি যদি সাইবার সিকিউরিটিতে বা ইনফরমেশন সিকিউরিটিতে কাজ করেন, আপনার প্রথম কাজ হবে এই অ্যাসেটের একটা টোটাল রেজিস্টার বানানো, এবং তার ভিত্তিতে ক্লাসিফিকেশন, প্রায়োরিটাইজেশন এবং ওই অর্গানাইজেশনের জন্য যেগুলো ক্রিটিক্যাল, মিশন ক্রিটিক্যাল অ্যাসেট সেটাকে ডিফাইন করা, এবং সেই ওয়াইজ আপনি আসলে টোটাল রিস্ক পোস্টারটাকে ড্র করা বা ফ্রেমওয়ার্কটা ডিজাইন করা। সো এইটা দেখেন, এটা হলো আমাদের দেশের জন্য, আমার মনে হয় এটা আপনারা জানেন, জাস্ট আমি দেখানোর জন্য বলতেছি যে ধরেন যে প্রাইম মিনিস্টার অফিস, বাংলাদেশ ব্যাংক, র্যাব, বিআরটিএ, বিভিন্ন সরকারি ব্যাংকগুলো, এই জাতীয়, এই যে ধরেন তিতাস বা বিটিসিএল, এখানে যে নামগুলো আছে, এটা প্রথমে হয়তো 26-27টা ছিল, তারপরে বাড়তে বাড়তে এখন পর্যন্ত 34টা নাম হয়েছে। এটা আরো বাড়বে, আস্তে আস্তে বাড়বে। যেসব এখন এই ক্রিটিক্যাল কিভাবে বলা হয়, যে ক্রিটিক্যাল শব্দটা আসতেছে আসলে ক্রিটিক্যালের সাথে আসতে অ্যাসেট অথবা সার্ভিস। ভালোভাবে শুনেন, যেখানে ক্রিটিক্যাল শব্দটা আসবে ইনফরমেশন যেই অ্যাসেট অথবা যেই সার্ভিস আপনার ক্রিটিক্যাল ইনফরমেশন বিয়ার করে বা ক্রিটিক্যাল ইনফরমেশন রেন্ডার করে বা প্রোভাইড করে। যেমন প্রাইম মিনিস্টার অফিসে এই টোটাল কান্ট্রির সবচেয়ে সফিস্টিকেটেড ইনফরমেশন গুলো থাকে, সবচেয়ে ডিসিশন মিটিং গুলো থাকে। যেমন বাংলাদেশ ব্যাংকিং, পুরো টোটাল ব্যাংকিং ইন্ডাস্ট্রির সব ধরনের সার্কুলার, কি কি হবে, ডিরেক্টিভস, ফিউচার ভিশন, মিশন, বিভিন্ন লাইসেন্স, সব ধরনের ডিসিশন মেকিং ওখানে থাকে। সো এভাবে যদি এনবিআর বলেন বা আমাদের দেশের টোটাল, আপনি গ্যাস যদি বলেন তাহলে তিতাস গ্যাসের ক্ষেত্রে কাছে, বা বিদ্যুতের ক্ষেত্রে, সরকারি ব্যাংকের ক্ষেত্রে, বিআরটি এর ক্ষেত্রে, স্টক এক্সচেঞ্জের ক্ষেত্রে। সো এইভাবে গভর্নমেন্ট দেখছে যে যেসব সেক্টর গুলো, এটা কিন্তু এক একটা সেক্টর ধরে, কিন্তু এই যে জায়গাগুলোতে আসলে হিউজ একটা কলাপস হইতে পারে যদি এখানে ইনফরমেশনটা লিক হয়, অ্যাজ ওয়েল অ্যাজ এখানে ইনফরমেশনটা যদি সার্টেন টাইমের জন্য এভেলেবেল না থাকে, ঠিক আছে। সো এগুলো ওয়েবসাইটের থ্রুতে হতে পারে,
বা ম্যানুয়াল ভিত্তিতে হতে পারে। এখন যেমন ধরেন যে আমাদের টোটাল এনআইডি সার্ভার টোটাল একটা কান্ট্রিতে টোটাল পপুলেশনের সবার ইনফরমেশন মোরালেস ফিঙ্গারপ্রিন্ট থেকে শুরু করে সব ওখানে কিন্তু প্রিজার্ভ করা আছে। সো সেই এনআইডি সার্ভারটা কিন্তু আপনার সবচেয়ে ক্রিটিক্যাল ইনফরমেশন গুলো বিয়ার করছে। সো ওই এনআইডি সার্ভারের যে সুরক্ষা সেটা কিন্তু আপনাকে আটমোস্ট প্রায়োরিটি দিয়ে দিতে হবে। সো ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার যখন ডিক্লেয়ার করতে হয় তখন তার সাথে খুবই সফিস্টিকেটেড অ্যাসেট এবং সেই অ্যাসেট বা সেই ইনফরমেশন বা সেই ইনফ্রাস্ট্রাকচারের যদি কোনো কারণে ব্যাঘাত হয় অথবা সেটা যদি লিকেজ হয়, ডাটা লিকেজ হয় বা আটমোস্ট সিকিউরিটি এনশিওর করা না যায়, তাহলে কান্ট্রি ওয়াইড অথবা অর্গানাইজেশন ওয়াইড অথবা পার্সন স্পেসিফিক পার্সোনাল ক্ষেত্রে সেটার আসলে একটা গ্রস ইম্প্যাক্ট থাকে। সো এই হলো ক্রিটিক্যাল ইনফরমেশন। এইভাবে আপনি আপনার অর্গানাইজেশনও কিন্তু একটা ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার একটা বানাতে হবে। আর আপনার লাইফে তো অবশ্যই ইন্ডিভিজুয়াল ক্ষেত্রে আপনি জানেন কোন কোন জিনিসগুলোতে আপনার আসলে বেশি এমফাসাইজ বা ফোকাস করতে হবে। যেমন ধরেন আপনাদের ফার্স্ট প্রায়োরিটি গুলো আপনি হয়তো ক্রেডিট কার্ডের ইনফরমেশন গুলো আপনার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেগুলো লিক হইলে আপনার হয়তো ফাইন্যান্সিয়াল ফ্রড ফাইন্যান্সিয়াল স্ক্যামের আপনি সম্মুখীন হবেন। আচ্ছা, ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচারকে আমরা আম, বড় আকারে তিনটা ভাগে ভাগ করি। একটা হলো ফিজিক্যাল সাইবার, একটা হলো হিউম্যান। সাইবারটা আসলে আসতেছে ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার থেকে, ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার তো আপনারা জানেনই। আর হিউম্যান, যেসব হিউম্যান কেন আসতেছে, কারণ কিছু ইনফরমেশন আসলে ফিজিক্যাল এবং সাইবারের পাশাপাশি মানুষের মাথায় থাকে, হিউম্যান ইন্টেলিজেন্সের মধ্যে থাকে, মানুষ সেটাকে কন্ট্রোল করে, মানুষ ডিজাইন করে সোফা। সো এখানে এলিমেন্টারি জায়গাটাতে আসলে তিনটা জায়গাতে কনসেন্ট্রেট করা হয়েছে, একটা ফিজিক্যাল, একটা সাইবার, একটা হিউম্যান। সো এগুলো নিয়ে আমরা আসলে খুব একটা কথা বলবো না, আমরা চলে যাই। এখানে কিছু ল, লেজিসলেশন, অ্যাক্টস, গাইডলাইন এগুলো আছে, এগুলো আমরা পড়বো। যেমন 27 ISO 27001 আমরা পড়বো। তারপর কোভিড আছে আমরা পড়বো। যদি সময় পাই ন্যাশনাল সাইবার সিকিউরিটি অ্যাক্ট, সেটা পড়ার চেষ্টা করবো। যদিও এগুলো উপরে একটা টোটাল আপনাদের সাইবার ল বা এই জাতীয় নামে আপনাদের টোটাল একটা সাবজেক্টই আছে সেকেন্ড সেমিস্টারে বা থার্ড সেমিস্টারে। তো সেখানে আপনি এগুলোই সবগুলো পড়বেন। হিপা বা সক্স এই জাতীয় জিনিসগুলো থাকবে। পিসিআইডিএসএস, ব্যাংকে যারা কাজ করেন তারা জানেন ISO 27001 পিসিআইডিএসএস, এইগুলো তাদের জন্য ম্যান্ডেটরি কমপ্লায়েন্স রেগুলেশন। তো আমরা কয়েকটা জিনিস পড়বো অবশ্যই। সাইবার ল এগুলো আমাদের দরকার নেই। আচ্ছা, আপনার সবাই মাইক অন করার দরকার নেই। যারা কনফিডেন্ট, যারা একটু একটু কথা বলতে চান, তারাই মাইক অন করেন। একটু ইন্টারাকশনের জন্য, যদি ফিজিক্যাল ক্লাস ছাড়া বা এরকম অনলাইন ক্লাসগুলোতে আমি ঠিক জানি না আপনারা সবাই ঘুমায় আছেন কিনা, বাট একটা কথা বলি, আপনি একটা ক্লাসে যদি অমনোযোগী হন তাহলে পরের ক্লাসে আপনি আসলে খেই হারাই ফেলবেন। এই জন্য নিজের গরজেই আপনি ক্লাসগুলোতে একটু মনোযোগী থাকার চেষ্টা করেন। অনেকগুলো টাকা দিয়ে এখানে পড়তে আসছেন এবং কিছু একটা জিনিস টেকে হয়ে যেতে নিয়ে যেতে পারেন, সেই চেষ্টাটা করেন। আমরা সর্বদা আপনার মানে যে কোনো প্রশ্ন, যে কোনো সাহায্যের জন্য বসে আছি। আচ্ছা, এই মুহূর্তে বা ওয়ার্ল্ডে সবচেয়ে ভ্যালুয়েবল অবজেক্ট যদি আমরা বলি, তাহলে কি মনে হয় আপনাদের? এনিওয়ান? ডাটা। ডেটা। আচ্ছা, এখানে অন্য কারো কি কোনো কনফিউশন আছে? কেউ কি ডিবেট করতে চান যে নো, নট ডেটা, না অন্য কিছু? লাইক আমাকে যদি বলে বা আপুরা যদি যে বলে তাহলে হয়তো বলবে গোল্ড। সো যিনি বললেন ডাটা বা ইনফরমেশন, তো কেন ডাটা, কেন গোল্ড না, কেন ল্যান্ড? কোনো যুক্তি কি আছে? হ্যাঁ, স্যার, হ্যাঁ। ক্রিটিক্যাল ডাটা লস হওয়ার কারণে যে মানে একটা দেশের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে, একটা দেশ হুম, বা একটা কোম্পানি বা আহ, মানে অনেক কিছু হচ্ছে যে ধ্বংস হয়ে যেতে পারে, যেটার লাইক ভ্যালু হচ্ছে লাইক মানে একটা গোল্ড বারের থেকে অনেক বেশি। দ্যাটস ওয়াই যে মানে ক্রিটিক্যাল ডাটা বা ক্রিটিক্যাল ইনফরমেশন হচ্ছে সব থেকে ভ্যালুয়েবল। আচ্ছা, মানে আপনি বলতে চাচ্ছেন যে ডেটা যদি লিক হয় বা যে ডেটা যদি কম্প্রোমাইজ হয় তাহলে এইটার অ্যাডভার্স ইম্প্যাক্টটা ভেরি হাই। বাট আমি একটা অ্যান্সার চাচ্ছি, সেটা হলো যে ধরেন আমি বললাম সাপোজ যে গোল্ড ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল অ্যাসেট বা অবজেক্ট আমার জন্য, তাহলে সেই কনটেক্সটে
কেন ডাটা ডাটা না হয়ে কেন গোল্ডটাকে আপনার মনে হলো না, বা ল্যান্ডটাকে বা অন্য কোনো কিছুকে কেন মনে হলো? স্যার, এটা জাস্ট এখন একটা মডার্ন ইরা চলতেছে, যেটা সবচেয়ে বড় পাওয়ার হইতেছে টেকনোলজি। তো টেকনোলজি সবখানে ইউজ হইতেছে, টেকনোলজির পিছনে সবচেয়ে কোর আইটেম ডেটা। যাচ্ছে, ঠিক আছে। অনেকটুকু ক্লোজ আমরা হতে পারলাম, সেটা হলো যে যে কোনো একজন বলছেন যে টেকনোলজি মানে উই আর মোস্টলি ডিপেন্ডেন্ট অন দ্য টেকনোলজি, অথবা ইনফরমেশন অ্যান্ড রিলেটেড টেকনোলজি, বা এটাকে এখন আইসিটি বা আইটিএস বা যে হ্যাঁ, কোনো হ্যালো নামে। জি হ্যালো। জি জি। হ্যাঁ হ্যাঁ, আসলে শিওর। অ্যাকচুয়ালি বর্তমানে যার ডাটা আছে সেই বেশি এগিয়ে, যার কারণে ডাটা যে 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 বেশি কালেক্ট করতে পারে সে তত বেশি সমৃদ্ধ, এটাই মনে হয়। অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি রাইট। স্যার আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার গোল্ড ভ্যালুয়েবল হতে পারে, কিন্তু আমাদের কাছে ইনফরমেশন না থাকলে ওটা কোথায় আমরা জানতে পারবো না। এর জন্য ইনফরমেশন বেশি ইম্পর্টেন্ট। ভেরি ট্রু, ভেরি ট্রু। সবাই যা যা বলছেন পার্টিসিপেট করার জন্য ধন্যবাদ। এই আপনাদের সবার কথাগুলোই ঠিক আছে। এখন আমি এটার একটা কনক্লুশন দাঁড় করাই। ধরেন আমি আজকে একটা পানের ব্যবসা শুরু করবো, তাহলে আপনাদের লজিক গুলো কানেক্ট করে দেওয়ার জন্য আর কি। ধরেন আমি একটা পানের ব্যবসা শুরু করবো এবং আমি একটা দোকান নিলাম, বাট পাশের দোকানে পান কত টাকা করে বিক্রি করে আমি সেই ধরনের কোনো ইনফরমেশন না নিয়ে আমি পানটা বিক্রি করলাম 100 টাকা। সেম ধরেন ফায়ার পান, আমি একটা নতুন পান দিচ্ছি, বাট সেই সেম সিমিলার টাইপেরই পান আরেকটা দোকানে বিক্রি করে 10 টাকা করে। আমি 100 টাকা করে বিক্রি করতে আমি আউট অফ বক্স আউট অফ উইন্ডো খেলতে চাচ্ছি, যে আমি কারো কোনো ইনফরমেশন নিব না, আমি আমার মতো করে প্রাইসিং ঠিক করলাম এবং আমি এই ব্যবসাটা নিজের মতো চালানোর চেষ্টা করবো। দেখা যাবে কি ওয়ান টাইম কাস্টমারের ভিত্তিতে আমি এই ব্যবসা আসলে কন্টিনিউ করতে পারবো না, এটা সাস্টেনেবল হবে না। কারণ একটা লোক একবারই আমার এখানে আসবে, হয়তো একবারই ধরা খাবে যে 100 টাকা দিয়ে পান কিনছে, কেনার পরে সে যা হবে যে যখনই দেখবে যে সিমিলার পান আরেকটা দোকানে 10 টাকা বা 20 টাকা মানে রেদার আমার থেকে অনেক কম দাম, তখন সে আমার দোকানে আর আসবে না। সো আমি কিন্তু এই বিজনেসটা কন্টিনিউ চালিয়ে যেতে পারবো না। এই বিজনেসটা লস হওয়ার একটা কারণই হবে যে আমি আসলে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ নিতে পারিনি, কারণ আমি আসলে একবারে আউট অফ উইন্ডো খেলার চেষ্টা করছি। আমি এবার ওয়ার্ল্ডের কোনো ইনফরমেশন গ্যাদার করিনি এবং সেই ইনফরমেশনের সাথে আমি নিজের বিজনেসটা কানেক্ট করিনি। এখন যারা বলবেন ধরেন গোল্ড বা ল্যান্ড হোয়াট এভার, মানে ইনফরমেশন বা ডেটা ছাড়া অন্য যে কোনো কিছুই যদি ইফ ইউ ট্রিট অ্যাজ এ অ্যাসেট ফর ইউ, তাহলে সরি, ওই এই ক্ষেত্রে আপনি একটু চিন্তা করেন, ধরেন যে গোল্ড সেটাও একটা প্রাকৃতিক সম্পদ বা হোয়াট এভার, যে কোনো কিছুই আপনি যখন চিন্তা করবেন যে ওইটা আপনার জন্য অ্যাসেট, তাহলে সেই অ্যাসেটটার ক্ষেত্রে যেটা হয় যে অ্যাসেটটার ভ্যালুয়েশন, মানে ধরেন যে গোল্ড, এখন গোল্ড যেখানে মাইন করা হয়, গোল্ড যেখান থেকে উঠানো হয়, তো গোল্ড সারা বিশ্বে গোল্ডের দামটা কত হবে, আজকে বাড়বে কি কমবে, কি হবে টোটাল ভ্যালুয়েশনের ব্যাপারটা, সেটাও কিন্তু ধরেন যে ইনফরমেশন মানে ওভারঅল ইনফরমেশনটা পাস করার কারণেই আপনি আসলে সারা বিশ্বে এই যে ইন্টারনেটের মাধ্যমে ধরেন আসলে যারা বাংলাদেশেও ধরেন বাজুস বা ওয়ার্ল্ডে যারা গোল্ডের প্রাইসিংটা আসলে কন্ট্রোল করে, তারা কিন্তু ইনফরমেশন তাদের কাছে যদি না থাকে, যেমন ধরেন যুদ্ধের কারণে কি কি ক্ষয়ক্ষতি হবে, এখন গোল্ডের দাম বাড়ানো হবে কমানো হবে, বা ডলারের এগেনস্টে গোল্ডটাকে ক্যাপিটালাইজ করা হবে কিনা, এই যে টোটাল থিঙ্কিং করবে, প্লাস গোল্ডটাকে যদি আপনার ওভারঅল এটাকে যদি কন্ট্রোল করতে হয়, তাহলে আপনার একটা কানেক্টিং সিস্টেম লাগবে, যেটা অফকোর্স ইন্টারনেট আছে, কিন্তু সেই ইন্টারনেটের মাধ্যমে আমরা আসলে যেটা শেয়ার করি সেটা হলো ডেটা অথবা ইনফরমেশন। এখন আপনি যে কোনো একটা অন্য একটা অবজেক্টকেই আপনি যদি চিন্তা করেন যে সেইটা আমার জন্য মোস্ট ভ্যালুয়েবল, কিন্তু সেই ভ্যালুয়েবল জিনিসটা কিন্তু প্রাইসটা মানে আপ ডাউন করার জন্য যেটা মোস্ট ক্রিটিক্যাল এলিমেন্টারি জিনিস থাকে সেটা হলো ডেটা। এখন এই জন্যই বলা হচ্ছে যে ডাটা অথবা ইনফরমেশন হলো সবচেয়ে সফিস্টিকেটেড, সবচেয়ে ক্রিটিক্যাল এবং ভ্যালুয়েবল থিং, যেটা আসলে অন্যান্য যে ভ্যালুয়েবল জিনিসও আছে, অফকোর্স অ্যাসেট বলতে শত শত লক্ষ লক্ষ অ্যাসেট আছে, সেই জিনিসগুলাকেও কন্ট্রোল করে, মানে তাদের প্রাইসিং। অ্যাসেট হলে তো অফকোর্স একটা সিগনিফিকেন্ট প্রাইস আছে, তার সিগনিফিকেন্ট একটা ভ্যালু আছে, একটা সিগনিফিকেন্ট ইম্প্যাক্ট আছে। যদি সেটা লস হয়, তাহলে এই পুরা জিনিসটাকে কন্ট্রোল করার ক্ষেত্রে আপনি যেটা নতুন একটা চলে আসছে সেটা হলো ডেটা বা ইনফরমেশন। ওভারঅল আপনার জন্য যদি গোল্ড হয় তাহলে সেক্ষেত্রেও গোল্ডটার প্রাইস আপ ডাউন করবে ডেটার উপরে। আপনার যদি ল্যান্ড হয় বা আদার যে কোনো অ্যাসেট হয় সেটাও আসলে কন্ট্রোল করবে ইনফরমেশন। এখন আমাদের জন্য
মোস্ট ভ্যালুয়েবল অ্যাসেট ইন দ্য ওয়ার্ল্ড, এটা যদি হয় আমাদের জন্য হয় যদি ইনফরমেশন, তাহলে একটা জিনিস চিন্তা করেন, তাহলে মোস্ট ভালনারেবল অ্যাসেট কি হবে? আছেন? হ্যালো, ডেটাই মোস্ট ভালনারেবল অ্যাসেট, কেন? কারণ এটা যেহেতু সবথেকে বেশি ভ্যালুয়েবল, সো এটার উপর মানুষের অ্যাক্সেস, রেস বা অ্যাটাকের চান্স সব থেকে বেশি। এরা সবাই তার কক্ষিগত করা বা তার রাইট, দিকে নিয়ে যাওয়ার ট্রাই করবে। মানে সোজা কথা রিমোট কন্ট্রোলের মতো, আপনি যদি ডেটাটাই হয় যে মোস্ট ভ্যালুয়েবল, তাহলে ডেটাটা বেশি থাকে, Recording বাট in ইনফরমেশন progress. গুলাকেও ট্যানজিবল অ্যাসেট হিসেবে ট্রিট করতে হবে বা হতে পারে। আচ্ছা, তবে বেসিক্যালি ইনট্যানজিবল অ্যাসেটের ক্ষেত্রে মোস্টলি যেটা চিন্তা করা হয়, যেটা মানে যেটা সোজা কথা যেটা ধরা যায় না বলে, তো ইনট্যানজিবল অ্যাসেট, ইনট্যানজিবল অ্যাসেটের ক্ষেত্রে ধরেন আপনি একটা কবিতা লিখছেন, আপনি একটা গান, সরি, আপনি একটা গান লিখছেন, তো সেটা যে কপিরাইট, বা আপনি একটা সফটওয়্যার বানাইছেন as well, তো সেই সফটওয়্যারটা যে আপনার, সেটা আপনি যখন ইন্টেলেকচুয়াল প্রপার্টি ডিক্লেয়ার করবেন, ডিফাইন করবেন, এবং আপনি সেটা যখন সত্য পেয়ে যাবেন, তখন আপনি আসলে ওটা একটা ইনট্যানজিবল অ্যাসেট হিসেবে ট্রিট হবে। সো অ্যাসেট নিয়ে আপনারা বেশ ভালোই জানেন, এটা নিয়ে আসলে কথা বলার কিছু নাই। সো ইনফরমেশনটা আসলে মোস্ট ডিফারেন্সটা কি, কেউ কি বলতে পারবেন? যে কোনো একজন, আমরা তো আসলে ডেটা নিয়ে কথা বলি, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ডেটা অ্যান্ড ইনফরমেশন? তো ইনফরমেশন যেটার একটা মিনিং আছে, ডেটা যেটা একটা আছে মানে ইনফরমেশন বাট মানে যেটার কোনো মিনিং নাই, মিনিং নাও থাকতে পারে। আচ্ছা, ফার্স্ট অফ অল there is a meaning, or there is not nothing meaning, তারপরে meaningful or meaningless, then আর কিছু?
স্যার, ডাটাটা হচ্ছে জাস্ট ইনঅর্গানাইজ যে নাম্বার, যে মানে যেটার হুম, আমরা ডিরেক্টলি দেখে আমরা কোনো মিনিং বুঝতে পারি না, বাট ওই ডাটাকে যখন প্রপারলি অর্গানাইজ করা হয়, যে and ওই অর্গানাইজ করার পর ওই অর্গানাইজ ভেরি ডাটা রাইট। থেকে আমরা যখন মিনিং বের করতে পারি, সেই জিনিসটাকে বলা হয় ইনফরমেশন। ইউ আর ভেরি রাইট। এখন ডেটা কি, ধরেন আমার আশেপাশে, ধরেন আমরা যদি এখন ইরানে যেটা হইলো, যে ধরেন সাপোজ এয়ার গ্যাপ বা এয়ার টেকনোলজি থেকে, মানে আমাদের আশেপাশে তো সব আসলে ফ্রিকোয়েন্সি, তাই না? আমরা যত কথা বলি, যত ধরনের শব্দ আমাদের আশেপাশে থাকে, নয়েজ থাকে, এগুলো থেকে আমরা কিন্তু আসলে ডেটা কালেক্ট করতে পারি। বাট সেটার জন্য স্পেসিফিক কালেক্টর যেসব মেশিন গুলো লাগে, খুবই সফিস্টিকেটেড, সেটা হয়তো সবার কাছে নাই, সব কান্ট্রির কাছেও নাই। এখন ধরেন যে আমাদের আশেপাশে প্রচুর ডেটা আছে, কিন্তু ডেটাটা আপনার ডিসিশন মেকিং এর ক্ষেত্রে কতটুকু সাপোর্ট বা হেল্প করছে, এই জায়গাটাতেই বেসিক্যালি পিভটাল ইস্যু। যে আমার কাছে আশেপাশে তো ডেটা আছে, বাট ইনফরমেশন আমরা তখন এটাকে বলতে পারবো যখন আসলে এটা হবে হলো অর্গানাইজড মেথডে, স্ট্রাকচার এবং অফকোর্স মিনিংফুল। মিনিংফুল কেন বলতেছি, এটা আমার যখন কোনো কাজে লাগবে। আমার আশেপাশে প্রচুর ডেটা, মানে ডেটা আছে, কিন্তু আমার বিজনেসের জন্য যখন এটা কাজে লাগবে, আমার পার্সোনাল কাজে যখন ওই ডাটাটা দিয়ে আমি কোনো একটা কাজে লাগাতে পারবো, তখন এটা হবে আসলে মিনিংফুল। মিনিংফুল এর জন্যই বলতেছে। এবং এটা থেকে আমি হয়তো যে ইনফরমেশনটা থেকে আমি লার্ন করতে পারবো ফর মাই পার্সোনাল রিজনে, অর্গানাইজেশনের পার্সপেক্টিভে, অ্যাজ ওয়েল অ্যাজ আমি যেই ইনফরমেশনটাকে আসলে নলেজে কনভার্ট করতে পারবো, এবং ওভারঅল যে নলেজটাকে আসলে ডিসিমিনেট করা যাবে ফর লার্জার বা বিগার কোনো এন্টিটির কাছে। তো এই জায়গায় আসতেছে ডেটা, ডেটা থেকে ইনফরমেশন, তারপরে নলেজ, উইজডম, এগুলো আপনারা জানেন। সো ডেটা এন্ড ইনফরমেশনের মধ্যে এতটুকুই আসলে ডিফারেন্স আছে। তো এখন এই 21st সেঞ্চুরিতে আমরা আসলে ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি, আইসিটি, এইটার মধ্যে এত বেশি ডিপেন্ডেন্ট হয়ে গেছি যে আমার এটা ছাড়া আমরা আসলে একটা সেকেন্ড আসলে কল্পনা করতে পারছি না। তো যত বেশি আমি আসলে আইসিটি ডিপেন্ডেন্ট হচ্ছি, তত বেশি আমি আসলে ওয়েলকাম করছি এর সাথে রিলেভেন্ট বা এর সাথে ইনহারেন্ট যেসব রিস্ক গুলো আছে, সেই জিনিসগুলোকে আমরা আসলে ওয়েলকাম করে নিয়ে আসতেছি। সো সেগুলোকে আমাদের আসলে একটা জায়গায় প্রিভেন্ট করতে হবে। তাহলে মোস্ট ইম্পর্টেন্ট কনসার্ন অফ দ্য ওয়ার্ল্ড যদি আমি বলি, তাহলে আসলে কি আমাদের হাতে যে অ্যাসেট আছে, সেই অ্যাসেটটার সেফটি এনশিওর করা বা সেফটি সিকিউরিটি এনশিওর করা, সেটা আমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট কনসার্ন। আর আমাদের জন্য অ্যাসেট যেহেতু ইনফরমেশন, তাহলে সেটার সিকিউরিটিটা এনশিওর করা আমাদের জন্য ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কনসার্ন। আচ্ছা, আমরা এখন ইনফরমেশন, যেহেতু এই সাবজেক্টের নাম ইনফরমেশন সিকিউরিটি ম্যানেজমেন্ট, তো ইনফরমেশন সিকিউরিটি এনশিওর করার জন্য আমরা আসলে আগে একটু ইনফরমেশন সিস্টেমটা বুঝে আসি। এখানে মোটামুটি সবাই আইটির, মানে আইটিতে বিএসসি করা, বাট যদি দু একজন এর বাইরে থাকেন তাহলেও তাদের জন্য এই একটু কাজে লাগবে। হয়তো আগে দাঁড়ান।
আচ্ছা, হুম, সবাই আছেন তো। ইনফরমেশন ইনফরমেশন সিস্টেম মানে আইএস, ইনফরমেশন সিস্টেম। আমরা এই ইনফরমেশন সিস্টেমটারই সিকিউরিটি এনশিওর করবো, ওইটার নাম হলো ইনফরমেশন সিকিউরিটি আইএস, সেটাও আইএস, ইনফরমেশন সিকিউরিটি। সো ইনফরমেশন সিস্টেম যে পিলার গুলো নিয়ে গঠিত সেইটাকে আমরা বলবো পিপিটি। সব একটু শুনুন, পিপল, প্রসেস, টেকনোলজি, এটা হলো ইনফরমেশন সিস্টেমের মেজর পিলার। এবং এই তিনটা পিলারের যে সিকিউরিটি এনশিওর করব এটার নামই ইনফরমেশন সিকিউরিটি। মানে গ্রসলি যদি বলি তাহলে এই পিপল, প্রসেস, টেকনোলজিটাই হলো ইনফরমেশন সিকিউরিটির পিলার। আর এই তিনটার পিপল, প্রসেস, টেকনোলজির সিকিউরিটি এনশিওর করাটাই হলো ইনফরমেশন সিকিউরিটির অন্যতম প্রধান দায়িত্ব অথবা প্রধান রোল অ্যান্ড রেসপন্সিবিলিটি। আচ্ছা, এখানে এই কম্পোনেন্ট অফ ইনফরমেশন সিস্টেমস আপনারা দেখছেন, এখানে পিপল আছে, এখানে হার্ডওয়্যার, সফটওয়্যার, ডাটা যা দেখতেছেন আমি একটু বলি। এখানে আছে প্রসিজিওর। আপনারা কি কেউ বলতে পারবেন যে প্রসেস এবং প্রসিজিওরের মধ্যে পার্থক্য কি? আছেন সবাই? হ্যালো, হ্যালো, হ্যালো জি স্যার, আছি স্যার। আছেন? হ্যালো আচ্ছা, তাহলে এই যে হ্যালো আমরা বলতে, হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা, প্রসেসটা ইনফর্ম, হচ্ছে যে হ্যাঁ হ্যাঁ বলেন বলেন। আমি প্রসেস, আপনাকে মনে করেন একটা স্ট্রাকচারড ওয়েতে ইনফরমেশনটা নিয়ে যাচ্ছি, স্ট্রাকচারড, হ্যাঁ, একটা লাইন ইয়ার মধ্যে প্রসেসিং করে। আর প্রসিডিউর হচ্ছে আপনার অনেকগুলো এখানে গাইডলাইন থাকতে পারে যে আমি আসলে কোন ওয়েতে ডাটাগুলোকে প্রসেস করব, এবং বিভিন্ন গাইডলাইন ওয়ে আমি এখানে ইনস্ট্রাকশন দিব যে এই প্রসেসে বা এই ইয়াতে কাজগুলো হবে। এটা প্রসিডিউর, কিছু রুলস এন্ড রেগুলেশনস থাকবে। আচ্ছা, মানে আপনি বলতে চাচ্ছেন প্রসেস হলো একটা বা এই, আর এখানে গাইডলাইন থাকবে। আচ্ছা, আমি এই যে পিপিটি যেটা লিখছি, পিপল, প্রসেস, টেকনোলজি, তো ইনফরমেশন সিস্টেমের মেজর পিলার হলো পিপিটি, মানে পিপল, প্রসেস আর টেকনোলজি। এটা মাথায় রাখেন, আজীবন মাথায় রাখতে হবে। সো এখানে দেখেন, এখানে পিপল আছে কিন্তু প্রসেস আমি খুঁজে পাচ্ছি না, আছে লেখা হইলো প্রসিজিওর। সো আজকে মাথায় রাখেন, এই প্রসেস আর প্রসিজিওর এটা অনেকে মিলিয়ে ফেলে। ব্যাপারটা হলো আপনি ধরেন এখানে এখন শাহবাগ থেকে ধানমন্ডি যাবেন, এখন এই রাস্তায় যাবেন, এই রাস্তায় যাবেন, এই রাস্তায় কোন কোন কিভাবে যেতে পারেন ভিতরে, এটা সেটা সেটা আপনি যখন নিজ মন মতো যাচ্ছেন তখন আপনি যেটা ফলো করতেছেন এটাকে আমরা বলবো প্রসেস। আর যখন এটা কোথাও লেখা আছে, এখন সেই লেখাটা কোথায় আছে, আপনি ধরেন আপনি আপনার ড্রাইভারকে ইনস্ট্রাকশন দিচ্ছেন যে তুমি এই রুট এখান থেকে এ থেকে বি তে ঠিক যাবা কিভাবে, এই তুমি এই রুটেই যাবা, এভাবে আপনি লিখে দিয়েছেন যে এখানে শর্টেস্ট পথ, অথবা একটা ডকুমেন্ট দিয়ে দিয়েছেন যেভাবেই যেতে হবে। সো আমরা প্রতিদিন ধরেন আপনি ফায়ারওয়াল কনফিগার করতেছেন, আপনি অ্যাক্সেস কন্ট্রোল করছেন, আপনি ডাটা সেন্টারে প্রবেশ করবেন, তাহলে দেখবেন যে আপনার কোনো একটা না কোনো গাইডলাইন অথবা পলিসি লেখা আছে। সো প্রসেস হলো আপনি কিন্তু কাজটা করতেছেন, আমি বলতেছি না যে আপনি কাজটা করতেছেন না, আপনার এবং কাজটা যে স্ট্যান্ডার্ড না তাও বলতেছি না, কাজটা হয়তো স্ট্যান্ডার্ড কিন্তু কোথাও লেখা নাই। সো প্রসিজার হইলো আসলে যে কোনো একটা প্রসেস। ধরেন যে সিম্পল, আপনি কোনো একটা জায়গায় এইচআরে অ্যাপ্লাই করবেন, এখন এইচআরে অ্যাপ্লাই করার ক্ষেত্রে কি কি প্রসেসে আপনি অ্যাপ্লাই করবেন সেটা যদি একটা জায়গায় লেখা থাকে সেটা হলো এইচআর ম্যানুয়াল বা এইচআর গাইডলাইন, অথবা আমাদের ক্ষেত্রে এখানে বলবো এইচআর অ্যাপ্লিকেশন প্রসিডিউর। আর এইটা যদি আপনি এখন এইচআর টিমকে ফোন দিলে তারা আপনাকে বলে দিল আপনি স্টেপ 1-এ এটা করেন, স্টেপ 2-তে এটা করেন, স্টেপ 3-তে এটা করেন, দেখেন এই প্রসেসটাই, পুরো ঘটনাটাই, স্টেপ গুলো আপনাকে সে বলে দিল এবং সেটাই সেভাবেই আপনি অ্যাকর্ডিংলি কাজটা করলেন। আর এই কাজটাই আপনি যদি তাকে ফোন না দিয়ে আপনি দেখলেন যে তাদের একটা ম্যানুয়াল আছে, একটা প্রসিডিউর গাইডলাইন আছে, ওই গাইডলাইনটা আপনি ফলো করলেন। সো মানে কাজ একই, মানে প্রসেসটা হয়তো এখানে লেখা নাই, এটাকে এই জন্য আমরা বলবো প্রসেস। আর যদি লেখা থাকে, তখন আমরা প্রসিডিউর। তো প্রসিজার বা প্রসিডিউর, যে অফ দ্য কেসের নো, প্রসিডিউর বা প্রসিডিউর বা প্রসিডিউর, 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 বা প্রসিডিউর
না এমন একটা জিনিস, বাট আপনি যে একটা স্টেপ বাই স্টেপ ফলো সেই ঘটনাটাকে টু ডু Recording in progress. আমাদের এইটার ইনফরমেশন সিকিউরিটিটা এনশিওর করতে হবে। তাহলে ইনফরমেশন সিকিউরিটি এনশিওর করতে আমাদের এই পিপলের সিকিউরিটি নিয়ে জানতে হবে, প্রসেসের সিকিউরিটি নিয়ে জানতে হবে, এবং টেকনোলজি সিকিউরিটি মানে হার্ডওয়্যার, সফটওয়্যার এবং ডেটা বা ইনফরমেশন। তাহলে কয়টা পাইলাম? এই 5টা জিনিসের সিকিউরিটি আমাকে দিতে হবে, তাহলে আমাদের আসলে ইনফরমেশন সিকিউরিটি বা সাইবার সিকিউরিটি শেষ, আমরা পুরোটাই জেনে ফেলবো। আচ্ছা, এইবার এখানে অ্যাসেট ম্যাচ কিছু গল্প আছে, এগুলো পড়ে নিন। আমাদের ইনফরমেশন সিকিউরিটির অবজেক্টিভ এগুলো এগুলো আসলে এই সিআই এর মধ্যে চলে আসছে, আমরা দেখব। এই জন্য সিআই এটাকে ফান্ডামেন্টাল বলা হয়। বাকি আরো যেগুলো আছে এগুলো বুঝে ফুঝে সিআই এর মধ্যে চলে আসবে। আপনারা কেউ একজন আমাকে একটু মনে করবেন যে আমি কোনোভাবেই যেন 3টা 40 ক্রস না করি। সো 3টা 30-এ আমাকে একটু, যে কেউ একজন, কারণ আমি কথা বলার সময় আসলে ঘড়ি দেখি না, একটু 3টা 30-এ বললে আমরা ওই যে অ্যাটেন্ডেন্স নেওয়া থেকে শুরু করে বাকি কাজগুলো 3টা 40-এর মধ্যে যে কোনো ভাবে শেষ করবো। ঠিক আছে? কারণ স্যার তুষার স্যার একটু মাইন্ড করে, ওনাকে বসে সিনিয়র প্রফেসর। সিআইএ আমরা এখানে দেখলাম। এখন একটা আজীবন এই সিআই জিনিসটা কিভাবে মনে রাখবেন দেখেন। প্রথম পিলারটা আসলে এভেইলেবিলিটি। আপনি একটা সিম্পল, আপনি কোন একটা সিস্টেমে প্রবেশ করবেন বা একটা ওয়েবসাইটে প্রবেশ করবেন, অথবা আপনি এটিএম এ গেলেন। তখন দেখলেন যে এটিএম এ লেখা আছে আউট অফ সার্ভিস, তাহলে আপনি আসলে প্রথম এই এইটা কিন্তু ইনফরমেশন সিকিউরিটি 3টা পিলার। এখানে 3টা পিলারের যদিও সিআইএ নামটা, কিন্তু প্রথমটা আসবে সবচেয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট। সবগুলাই সিআইএ 3টা ইম্পর্টেন্ট। কেউ যদি বলে যে আই বেশি ইম্পর্টেন্ট বা সি বেশি ইম্পর্টেন্ট, বাট সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা সেটা আমরা এর পরের স্লাইডে আসবো। কিন্তু একবারে যদি নর্মালাইজ করার চেষ্টা করি তাহলে 3টার কোনটাই ইম্পর্টেন্সই কম না, বাট 3টাই যদি প্রেজেন্ট থাকে তাহলে যে কোনো একটার ইম্পর্টেন্স ভেরি হাই, সেটা আমরা একটু পরে আসবো বা আপনাদের উপরে প্রশ্ন থাকবে। বাট প্রথম শুরু হবে এভেইলেবিলিটি। কারণ দেখেন, যে কোনো একটা সিস্টেম যদি এভেলেবেল, ধরেন আপনার ওয়েবসাইট হোক, আপনার সিস্টেম হোক, আপনি একটা কোর সিস্টেমে প্রবেশ করবেন, এখন দেখেন এভেলেবেল না সিস্টেমটা, তাহলে এভেলেবেল যদি না হয় তাহলে সি মানে পরেরটা, সি আর আই এই দুটো পরে আসবে। এভেলেবেল না হলে ধরেন কনফিডেন্সিয়ালিটি, এটা আসবে হলো এই এর পরে, তারপরে ইন্টিগ্রিটি।
সো এটা যদি আমি একটু ঘুরাই তাহলে আসবে হলো এ, পরে হলো সি, সি এর পরে হলো আই, এভাবে ঘুরবে। হ্যাঁ, এরপরে এখন সি এভেলিবিলিটিটা কি দেখেন, এভেলিবিলিটিটা হলো, এবং এখানে এভেলিবিলিটিটাই প্রথম দেখা, এভেলিবিলিটিটা হলো প্রোটেকশন ফ্রম ডিসরাপশন ইন অ্যাক্সেস, মানে রিলায়েবল অ্যাক্সেস সোজা কথা। সো এই তিনটাই কিন্তু একটা জিনিস মাথায়, তিনটারই কমন একটা নাম হলো প্রোটেকশন বা প্রিভেনশন। প্রিভেনশন এবং প্রোটেকশন যদিও এক জিনিস না, এখানে আমার এটা দিয়ে লিখতে কষ্ট হয়, বুঝে নেন, এটা হলো প্রোটেকশন। আচ্ছা, তো প্রোটেকশন বা প্রিভেনশন, প্রোটেকশন প্রিভেনশনের মধ্যে ডিফারেন্স আমরা পরের ক্লাসে বা পরে আলোচনা করব। সো এটা হলো এটার কমন হলো প্রোটেকশন। আচ্ছা, তাহলে এভেইলেবিলিটি হলো প্রোটেকশন অফ ডিসরাপশন। ডিসরাপশন মানে হলো আপনি সিস্টেমটা অ্যাক্সেস করতে চাচ্ছেন বাট আপনি অ্যাক্সেস করতে পারছেন না, নট এভেলেবল টু ইউ। আবার এমনও হতে পারে যে হ্যাঁ, খুব স্লো অ্যাক্সেস করছে, মানে আপনার দরকার হলো একসাথে 20 জন অ্যাক্সেস করা, কিন্তু 3 জনের বেশি অ্যাক্সেস করতে পারছেন না, বা আপনি খুব স্মুথ 1 সেকেন্ডের মধ্যে আপনার বিকাশে এখনই টাকা পাঠানো দরকার, আপনার কয়েক সেকেন্ড 10 সেকেন্ড টাইম আছে, কিন্তু আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়ার পরে বা বিকাশে ওটা ঘুরতেছে, তো আপনি এই মুহূর্তে পেমেন্ট করতে পারছেন না। পেমেন্ট হয়তো করতে পারবেন, আপনাকে বলতেছে না যে বিকাশের আপনার আইডি পাসওয়ার্ড ভুল, হয়তো বিকাশের যে ইন্টারফেসটা সেটা আসতেই দেরি করতেছে করতেছে, অথবা আইডি পাসওয়ার্ড দেওয়ার পর সেটা ক্রেডেনশিয়াল অথরাইজেশনটা করার ক্ষেত্রে সেটা অনেক সময় নিচ্ছে। সো এটিএম এর ক্ষেত্রে হইতে পারে, যে কোনো সিস্টেম এর ক্ষেত্রে এটা হইতে পারে যে আপনি যদি ডস অ্যাটাকের সম্মুখীন, তখন হয়তো সিস্টেমটা আপনার থেকে অ্যাকোয়ার করে নিয়ে যাওয়া হয়নি, বাট আপনি আপনার সিস্টেমে যে অ্যাক্টিভিটি করতে চান সেটা করে আপনি বাধার সম্মুখীন হচ্ছেন, মানে ডিসরাপ্ট হচ্ছেন। সো এটা হলো প্রোটেকশন অফ ডিসরাপশন, সেটা হলো এভেইলেবিলিটি। এবার আমরা আসবো প্রোটেকশন ফ্রম আনঅথরাইজড অ্যাক্সেস। জিনিসটা মাথায় রাখবেন, আপনাদের হুবহু এভাবেই লিখতে হবে বা বুঝিয়ে লিখতে হবে, একবার মুখস্থ লিখতে হবে নট নেসেসারি, বাট বুঝিয়ে লিখতে হবে। তো এটা প্রোটেকশন অফ আনঅথরাইজড অ্যাক্সেস বা লিমিটটা পরে আসতেছি। আনঅথরাইজড অ্যাক্সেসটা আসতেছে যে যে কোনো একটা সিস্টেমের, তো আপনার আসলে একটা অথরাইজ লিস্ট আছে যে কারা কারা এটাতে প্রবেশ করতে পারবে এবং কখন কখন প্রবেশ করতে পারবে। ঠিক আছে, তো এই যে একটা অথরাইজেশন ম্যাট্রিক্স বা অথরাইজেশন লিস্ট থাকে, অ্যাক্সেস অথরাইজড অ্যাক্সেস লিস্ট থাকে, সেই অথরাইজড অ্যাক্সেস লিস্টের বাইরে অন্য কেউ যদি আনঅথরাইজড অ্যাক্সেস করতে পারে তাহলে তো আসলে ভায়োলেশন, সে তো ওই ডাটা এক হইতে পারে, ডাটা ব্রিচ করতে পারবে, ডাটাটা কপি করে নিয়ে যেতে পারে, ডাটাটা ডার্ক ওয়েব বা বিভিন্ন জায়গায় হয়তো আনঅথরাইজ সেল করতে পারে। আরেকটা হইতে পারে সে হয়তো সে ডাটার মডিফিকেশনও করে দিতে পারে, যদি তার অ্যাক্সেস এর পরে আরেকটা লিমিট থাকে, রোল থাকে, যে সেখানে সে রাইট করতে পারবে। সো প্রোটেকশন অফ আনঅথরাইজড অ্যাক্সেস হলো যে এই ডেটাটা যার আসলে অ্যাক্সেস করার কথা সে ছাড়া অন্য কেউ অ্যাক্সেস করতে পারছে কিনা সেইটা প্রিভেন্ট করাটা বা প্রোটেক্ট করাটা হলো কনফিডেন্সিয়ালিটির কাজ। এখন কনফিডেন্সিয়ালিটিটা আমরা আসলে কিভাবে এনশিওর করি এটা একটু দেখি। ধরেন আপনাকে যে কোনো একটা সিস্টেমে প্রবেশ করার জন্য কি কি দেয়া হয়, সেটা হলো একটা ইউজার আইডি দেয়া হয়। যেমন ধরেন আপনি যদি বলেন আপনার গুগল, ফেসবুক, হোয়াট এভার, যে কোনো একটা, বা আপনার অর্গানাইজেশনের যে কোনো একটা সিস্টেমে আপনি প্রবেশ করছেন, ধরেন এইচআরএমএস সিস্টেম অথবা কোর ব্যাংকিং সিস্টেম, সিবিএস, আপনি প্রবেশ করতে চেষ্টা করছেন, তো আপনার একটা ইউজার আইডি থাকে, আর এই ইউজার আইডি বিলং করে তার সাথে আপনার একটা পাসওয়ার্ড থাকে, যে আপনি এই পাসওয়ার্ড এবং ইউজার আইডি যখন ম্যাচ করে তখনই আপনি আসলে সিস্টেমে প্রবেশ করতে পারেন। তখন আপনি কারণ কারণ আপনি অথরাইজড ইউজার, তো আপনি যখন অথরাইজড ইউজার তাহলে ইউজার আইডিটা যখন দেন সেটা যখন ম্যাচ করে পাসওয়ার্ডটা দেন, পাসওয়ার্ডটা যখন ম্যাচ করে তখন আপনি ওই সিস্টেমে প্রবেশ করতে পারেন। তো তাহলে কনফিডেন্সিয়ালিটিটা এনশিওর করার জন্য আপনাকে আসলে কিছু এলিমেন্ট দেওয়া হয়েছে, এইটাই হলো কন্ট্রোল। এই কন্ট্রোলটাই আপনার এই ইউজার আইডি, এটা একটা কন্ট্রোল, এই পাসওয়ার্ড এটা একটা কন্ট্রোল, আর এই দুটা কন্ট্রোল দিয়ে এনশিওর করা হয়েছে আসলে কনফিডেন্সিয়ালিটি। আর এই কনফিডেন্সিয়ালিটিটা এনশিওর করতেছে কি, প্রোটেকশন অফ আনঅথরাইজড অ্যাক্সেস। তাহলে প্রথমটা আমরা দেখলাম যে প্রোটেকশন অফ ডিসরাপশন, মানে আপনি যখন অ্যাক্সেস করতে চান তখন আপনি যদি অ্যাক্সেস করতে পারেন তাহলে সেটা ঠিক আছে, কিন্তু আপনি যদি অ্যাক্সেস করার ক্ষেত্রে আপনি যদি নিজের সিস্টেম নিজেই অ্যাক্সেস করতে না পারেন, বা যত ফ্রিকোয়েন্টলি অ্যাক্সেস করতে চাচ্ছেন বা যে সময় অ্যাক্সেস করতে চাচ্ছেন সেই সময় আপনাকে অ্যাক্সেস করতে দেওয়া হচ্ছে না, বাধা দেওয়া হচ্ছে, তাহলে সেটা হলো ডিসরাপশন। আর সেই বাধাটা যেন আপনি প্রিভেন্ট করতে পারেন সেইটা হলো সাইবার সিকিউরিটি প্রফেশনালের কাজ, যে এভেইলেবিলিটিটা এনশিওর করা। আর তারপরে সাইবার সিকিউরিটি
প্রফেশনালদের কাজ হলো এই কনফিডেন্সিয়ালিটিটা এনশিওর করা, মানে আপনি আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড এটা যেন কম্প্রোমাইজ না হয়। এখন সেই জন্য কি কি করা যেতে পারে দেখেন, আপনাকে একটা ইউনিক ইউজার আইডি দেওয়া হয় এবং আপনি যে পাসওয়ার্ডটা দেওয়া হয় সেটা বলা হয় যে পাসওয়ার্ডটা আপনি কারোর সাথে শেয়ার করবেন না। পাসওয়ার্ডটা হবে হলো আহ পাসওয়ার্ডটা হবে হলো আলফা নিউমেরিক। আপনার পাসওয়ার্ডটা হবে হলো পাসওয়ার্ডটা হবে হলো আপনার স্ট্রং পাসওয়ার্ড, এবং সার্টেন টাইম পর পর আপনি পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন। সো এই যে যে জিনিসগুলো লেখা থাকে পাসওয়ার্ড পলিসিতে বা ইউজার অ্যাক্সেস পলিসিতে, বা এখন তো আইএম আইডেন্টিটি অ্যাক্সেস ম্যানেজমেন্ট পলিসিতে, হোয়াটএভার যেই নামেই বলেন না কেন, সো সেখানে যে জিনিসগুলো লেখা থাকে সেটা আসলে প্রোটেক্ট করে বা প্রিভেন্ট করে কনফিডেন্সিয়ালিটি ম্যাট্রিক্স, যেখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা কিভাবে আপনি আসলে ম্যানেজ করবেন, কিভাবে প্রিভেন্ট করবেন ফ্রম দ্য আউটসাইডার অথবা অ্যাডভার্সারিজ। আচ্ছা, তাহলে কনফিডেন্সিয়ালিটিটা এনশিওর হচ্ছে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে। এবং যেহেতু পাসওয়ার্ড আপনি কারোর সাথে না কারোর সাথে শেয়ার করেন, মানে সরল বিশ্বাসে, অথবা আপনার থেকে এই পাসওয়ার্ডটা হয়তো লিক করা যায়। দেখা গেল যে আপনার পাসওয়ার্ডটা ছিল সিম্পল 1 2 3 4 5 6, অথবা পাসওয়ার্ড মানে পাসওয়ার্ড, অথবা আপনার নামটাই আপনার পাসওয়ার্ড, অথবা আপনি পাসওয়ার্ড এমন একটা পাসওয়ার্ড যে পাসওয়ার্ডটা আপনি অনেক দিন 1 বছর ধরে চেঞ্জ করে নেই। সো ফার হ্যাকাররা ট্রাই করতে করতে আপনার পাসওয়ার্ডটা বের করে ফেলছে, ডিকশনারি অ্যাটাক থেকে শুরু করে বিভিন্ন ধরনের অ্যাটাক করে তারপর পাসওয়ার্ডটা বের করে ফেলতে পারছে। সো এবং আপনার এমন হইতে পারে যে একটা পাসওয়ার্ড আপনার সবগুলো সিস্টেমে সেম পাসওয়ার্ড। সো তখন একটা পাসওয়ার্ড বের করে ফেলার মাধ্যমে আপনার অন্যান্য সিস্টেম গুলো তারা কম্প্রোমাইজ করতে পেরেছে বা অ্যাক্সেসটা নিয়ে নিতে পেরেছে সোফার। তো আপনি এখন এই পাসওয়ার্ডটা যেহেতু আপনার একটা পয়েন্ট অফ ভিউতে আপনাকে কন্ট্রোল দেওয়া হচ্ছে, পাসওয়ার্ডটা যেহেতু লিক হতে পারে, এই জন্য এরপরে আসতেছে পিন, মানে ওয়ান টাইম পাসওয়ার্ড, যে ওটিপি পিন, অথবা ট্রানজেকশন করার জন্য সেপারেট আরেকটা পিন। আপনার ইউজার আইডি আর পাসওয়ার্ড হয়তো মানে কম্প্রোমাইজ হলো, সিস্টেম হয়তো কেউ একজন অ্যাক্সেস করতে পারলো, কিন্তু সে যদি যখনই ফাইন্যান্সিয়াল কোনো ট্রানজেকশন, যেটা আপনার আলটিমেট আটমোস্ট মানে ইম্প্যাক্টফুল জিনিস, যেখানে আপনি আসলে ফাইন্যান্সিয়াল ট্রানজেকশন যদি আপনার একটা ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটি হয়ে যায়, তখন আপনি আসলে বড় সাফার করবেন। তো সেই জায়গাটাতে আপনার এই সিস্টেমের ইউজার আইডি পাসওয়ার্ডের সাথে আপনাকে যদি একটা ওটিপি পিন, যেগুলাকে আমরা হয়তো বলতেছি মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন, বা তার একটা ভাগ হিসেবে আমরা বলতেছি টু ফ্যাক্টর অথেন্টিকেশন দেওয়া হচ্ছে, বা এটার সাথে অনেক ক্ষেত্রে দেখবেন যে অনেক সিস্টেমে দিচ্ছে ক্যাপচা, যে আপনি রোবট কিনা, ঠিক আছে, ব্রুট ফোর্স অ্যাটাকে ট্রাই করা হচ্ছে কিনা, বারবার পাসওয়ার্ড 3টা পাসওয়ার্ডের পরে সিস্টেমটা যদি একটা সার্টেন টাইম পর আবার ভুল পাসওয়ার্ড দেওয়া হয়, সেই ধরনের আনঅথরাইজ লগ ইনের ট্রাই কেউ কোনো একটা জায়গা থেকে করার চেষ্টা করতেছে, সেটাকে যদি প্রিভেন্ট করার চেষ্টা করা হয়, তাহলে দেখা যাবে যে হয়তো ক্যাপচা বা এই ধরনের নতুন নতুন যে লেয়ার বা টায়ার গুলো করা হয়, ওটিপি পিন পাসওয়ার্ড, এগুলো সবই আসলে কনফিডেন্সিয়ালিটিটা এনশিওর করার জন্য। আচ্ছা, এবার আমরা ইন্টিগ্রিটিতে আসবো। ইন্টিগ্রিটিটা ইন্টিগ্রিটিটা দুইটা জিনিস নিয়ে হয়। সো আমরা সি বুঝলাম, আমরা আই বুঝলাম, সরি সি বুঝলাম, এ বুঝলাম, এভেলেবিলিটি কনফিডেন্সিয়ালিটি, এই দুটা জিনিস আমরা বুঝলাম। আমরা এবার বুঝবো হলো ইন্টিগ্রিটি। ইন্টিগ্রিটির বাংলা অর্থ হলো সততা। তো সততা যদি এটা আমরা বলি ইন্টিগ্রাল, খুব সৎ লোক, কারণ ইন্টিগ্রিটির দুইটা পিলার আছে, যেটা এসব জায়গায় লেখা নাই, এর জন্য মাথায় নেন। ইন্টিগ্রিটির একটা পিলার হলো অ্যাকিউরেসি, একটা পিলার হলো কমপ্লিটনেস। সো ইন্টিগ্রিটি মানে হলো সৎ বা ট্রাস্টওয়ার্দি হোয়াটএভার। তো অ্যাকিউরেসি এবং কমপ্লিটনেস, এই দুইটা পিলার যখন একত্রে এনশিওর করা যাবে, তখনই আসলে ইন্টিগ্রিটি পিলারটা এনশিওর করা যাবে। সো তো অ্যাকিউরেসি একটু আমরা একটু বোঝার চেষ্টা করি, আর কমপ্লিটনেস একটু বোঝার চেষ্টা করি। সো অ্যাকিউরেসি হলো যে আপনি একটা সিস্টেমে ধরেন লিখছেন 20,000, 20,000 লিখতে গিয়ে আপনি কোনো একটা জায়গায় এটা ও লিখে ফেলছেন, ও। এখন যেহেতু কম্পিউটার, এটা তো বিট বাইট, এটার এক্সেপশন যেমন বুঝতে হয়, যেমন ওকে ওকে বুঝতে হয় যে আসলে এটা শূন্য না, এটা ও, এবং এই জিনিসটা আসলে টোটাল 30,000 টাকা বা কোনো একটা ভ্যালু না, এটার মধ্যে এটা ভুল একটা ডিজিট প্রদান করা হয়েছে। এজন্য তাকে যে একটা এক্সেপশন করে তাকে আবার একটা মেসেজ রিপ্লাই দেওয়া যে এখানে কোন একটা ডিজিট ভুল আছে,
সো এই যে এক্সেপশন হ্যান্ডেলিং, ওভারঅল যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা সফটওয়্যার নিয়ে যারা কাজ করেন তারা জানবেন যে এক্সেপশন হ্যান্ডেলিং ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট একটা জিনিস থাকে, যে একটা সিস্টেমকে বলেও দিতে হয় যে সে কি কি জিনিস হ্যান্ডেল করতে পারবে, প্রপারলি হ্যান্ডেল করতে পারবে। আরেকটা হলো আর সে হলো যে জিনিসগুলো হ্যান্ডেল করতে পারবে না, তাহলে যে জিনিসগুলো সে হ্যান্ডেল করতে পারবে না সেই জিনিসগুলোকেই বলা হয় এক্সেপশন। এবং সেই এক্সেপশন গুলোর ক্ষেত্রেও সে হ্যান্ডেল করতে যে পারে নাই সেক্ষেত্রে সে কি করবে, মানে সোজা কথা যে কোনো একটা কিছুকে তো আপনার ইনপুট দেওয়া হয়, ওটা প্রসেস করে, ইনপুট আর ইনপুট দেওয়া হয়, তো সেটা প্রসেস করে আর আউটপুট জেনারেট করে। এগুলো ওভারঅল কম্পিউটার ল্যাঙ্গুয়েজ। এখন ইনপুটের মধ্যে কোন একটা সিনট্যাক্স যদি সে নন আন্ডারস্ট্যান্ডেবল হয়, এখন এই শূন্যটাকে কি সে 20,000 ধরে নিয়ে আপনাকে 20,000 টাকা পাঠিয়ে দিতে সেন্ড মানি করতে বলবে? তাহলে এটাকে কি বলবে, কি করবে? আর তাহলে কি সিস্টেমটা হ্যাং হয়ে বসে থাকবে? সে কি তাহলে কি পরের ট্রানজেকশনের জন্য সিস্টেম আর রেডি হবে না? তাহলে পরে যারা ট্রানজেকশন করতে চাচ্ছে তারা কি আর করতে পারবে না? তো এই যে ব্যাপারগুলো, যে এক্সেপশনটাকে কিভাবে হ্যান্ডেল করবে প্রপারলি, নাকি এটাকে 20,000 বলেই দিয়ে দিবে, এটাকে শূন্য সে নিজে থেকে কালেক্ট করে নিবে, এই যে বিভিন্ন ধরনের যে ওই ফরওয়ার্ড গুলো আছে সেই জিনিসটা তো আসলে ইনপুটের পরে প্রসেসিং ইঞ্জিন ডিসিশনটা নিবে, এবং প্রসেসিং ইঞ্জিন আউটপুট কি শো করবে সেটাও সে ডিসিশন নেওয়ার পরে আউটপুট যারা ভিজিবল স্ক্রিনে বা এনিথিং এটা সে আসলে শো করবে। এখন এই টোটাল পেরিফেরিতে আপনার দেখেন যে অ্যাকুরেসিটা কি, অ্যাকুরেসি যেগুলো আমরা প্রতিদিন প্রতি মুহূর্তে আমরা ডিজিটাল ল্যান্ডস্কেপে যা যা করতে মানে যা যাই করি তার মধ্যে কিন্তু প্রচুর ভুল ভ্রান্তি হয়। এখন যদি আমি এটা ট্রানজেকশন ক্ষেত্রে বলি, তাহলে প্রচুর, ধরেন কেউ একজন 20,000 লিখতে গিয়ে 2 লাখ লিখে ফেললো, বা 20,000 লিখতে গিয়ে 2,000 লিখলো। এই যে ভুলগুলো, এই যে ভুলগুলো হবে বা হইছে, অ্যাকুরেট না এই জিনিসটা, এবং কমপ্লিট মানে সিস্টেম একটা ট্রানজেকশন বা একটা অ্যাক্টিভিটি পারফর্ম করার পরে তার ওভারঅল যতগুলো কানেক্টিং সিস্টেম আছে কানেক্টিং সিস্টেমকে আপডেট করার পরে পরবর্তী ট্রানজেকশন করার জন্য যে রেডি করে, এই জিনিসটাকে আমরা বলি ইন্টিগ্রিটি। এখন যদিও অনেক জায়গায় আরো সহজ ভাবেই আপনাদের হয়তো ইন্টিগ্রিটি বলা হয়েছে, ইন্টিগ্রিটিটা হলো আনঅথরাইজড মডিফিকেশন, এখানে লিখছে না, দেখেন আনঅথরাইজড মডিফিকেশন বা কাস্টোডিয়ান অ্যাকুরেট, এটা যে বলছে না, এটার ক্ষেত্রে আমরা একটু বলি যে ধরেন আনঅথরাইজ মডিফিকেশন কি, যে আপনি 20 পাঠাইছেন, ম্যান ইন দ্য মিডল যদি হয়ে যায় এবং পাঠাই দিবে 40 হইলো। এখন আপনি তো পাঠাইছেন 20, এই ইন্টিরিম ওয়েতে এখানে এটা যে 20টা 40 চেঞ্জ হয়ে যায় না, 20-এর সাথে আরো 20 যোগ হয়ে 40 হয়ে যায় নাই, মাঝখানে ডাটা মাঝখানে যে পরিবর্তন হয় নাই, এবং আনঅথরাইজ পরিবর্তন, কারণ আপনি পাঠাইছেন 20, যে টার্গেট অডিয়েন্স সে পাবে 20 কিন্তু সে পেল 40, এবং সে দেখলো 20 কিন্তু বাকি 20 চলে গেল আনঅথরাইজড কোনো অ্যাক্সেস বা আনঅথরাইজড কোনো একটা অ্যাকাউন্টে। এই যে ইন্টিরিম ওয়েতে ডাটার যে চেঞ্জ হয়েছে এটাকে আমরা আনঅথরাইজড মডিফিকেশন বলি। এখন আনঅথরাইজড মডিফিকেশন কোন কোন ক্ষেত্রে করতে হতে পারে, সেটা হলো ডাটা ইন ট্রানজিট, ডাটাটা যখন একজন থেকে আরেকজনে পাঠানো হয় তখন এই ডাটার ক্ষেত্রে মডিফিকেশন বা চেঞ্জ হতে পারে, ডাটা ইন ট্রানজিট। আচ্ছা, আরেকটু হতে পারে ডাটা ইন ইউজ, মানে আমরা যখন ডাটাটা ব্যবহার করতেছি কিভাবে হইতে পারে এটার ক্ষেত্রে, সেটা হলো আমি যখন ডাটা ব্যবহার আমি করতেছি তখন আমার ইউজার আইডি পাসওয়ার্ড আরেকজনও জানে, আমি বলতেছি না ইউজার আইডি পাসওয়ার্ড চেঞ্জ করে দিছে পাসওয়ার্ড, সেও আমার ইউজার আইডি পাসওয়ার্ড জানে, আমি যখন সিস্টেমে প্রবেশ করি নাই তখন সে আমার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করে সে হয়তো এমন কোনো অ্যাক্টিভিটি করছে যেটা আমি করি নাই, আমার আইপি দিয়ে করা হয় নাই, আমি পার্সোনালি আমি করি নাই। সো এটা হলো ডাটা ইন ইউজ, সেক্ষেত্রে আনঅথরাইজড মডিফিকেশন বা আনঅথরাইজ করতে পারে। আরেকটা হলো প্রিভিলেজ এসকেলেশন, সেটা তো হতেই পারে। আর ফাইনাল যেটা হলো ডাটা এট রেস্ট, ডাটাটা যখন সার্ভারে বা যখন প্রসেসিং বা ট্রানজিট এই দুইটার কোনোটাই হচ্ছে না, ডাটাটি সোজা কথা ব্যাকআপ সার্ভারে বা ডাটা সার্ভারে আছে ডাটা এট রেস্ট, তখন আপনার অ্যাটাকাররা বা অ্যাডভার্সারিরা যদি ডাটা এট রেস্ট আর্কাইভ মোডে বা লাইভ ডাটাই সার্ভারে আছে, তো সেক্ষেত্রে ডাটাবেজে যে ডাটা আছে সেই ডাটাবেজের ডাটার ধরেন 20 ডাটা আছে, সেই 20-এর জায়গায় সেটাকে 40-এ পরিণত
করলো এবং এই আনঅথরাইজড মডিফিকেশনটা সে করার জন্য যেসব অ্যাক্টিভিটি বা যেসব অ্যাক্সেস তার দরকার সেটা তার আছে, নিতে পারলো, তখন সেটা হলো আসলে আপনার আনঅথরাইজড মডিফিকেশন। এখন আমরা এটা টোটাল সিআই এর একটা একটা এক্সাম্পল একটু দেখার চেষ্টা করি, মানে বোঝার চেষ্টা করি। ধরেন আপনি এটিএম এ প্রবেশ করছেন, তো এটিএম এ প্রবেশ করার পরে আপনাকে প্রথম আপনি দেখলেন যে আপনাকে প্রথম দেখলেন যে আউট অফ সার্ভিস টার্ভিস লেখা না, মানে ঠিক আছে, তাহলে এভেলেবেল, ঠিক আছে, এই পিলারটা ঠিক আছে, তাহলে আপনি সাইবার সিকিউরিটি প্রফেশনাল হিসেবে এভেলেবিলিটি পিলারটা এনশিওর করতে পারতেছেন। মানে আপনি যে টার্গেট কাস্টমার, সে কাস্টমার যখন আপনার সিস্টেমটা ব্যবহার করতে চায় তখন ব্যবহার করতে পারতেছে অ্যাক্সেসিবল। আচ্ছা, ফাইন। এবার হলো কনফিডেন্সিয়ালিটি, কিভাবে আপনি আপনার হাতে একটা কার্ড আছে, এটিএম এ একটা কার্ড আছে, ডেবিট কার্ড, ধরেন ডেবিট কার্ড, আপনার কার্ড আছে। এখন কার্ডটা আপনি প্রবেশ করালেন এটিএম এ, প্রবেশ করানোর পরে আপনার নাম আসলো, এখানে দেখবেন কিছু কিছু এটিএম এ দেখবেন যে আপনার নাম লেখা আসবে, মানে কার্ডটা সে রিকগনাইজ করতে পারলো যে কার্ডটা আসলে আপনার জিঞ্জিরা থেকে বানানো হয়নি, এটা ফেক বা ভুয়া কার্ড না। সো কার্ডটা যখন রিকগনাইজ করতে পারলো, সেটা রিকগনাইজ করার ক্ষেত্রে যে পেমেন্ট যে সার্ভিস প্রোভাইড করে তাদের ক্ষেত্রে আছে ভিসা, মাস্টার কার্ড, জিসিপি, ঠিক আছে, ডাইনার্স, যারা 6টা ভেন্ডর আছে, সেটা কারো না কারো একটা ক্ষেত্রে হবে এমএক্স। তো ধরেন আপনি এটা বললো যে ভিসা এবং আপনার নাম চলে আসলো মিস্টার রহিম। আচ্ছা, তাহলে সে বুঝতে পারলো যে কার্ডটা আপনি যে কার্ডটা প্রবেশ করাচ্ছেন সে কার্ডটা আসলে আহ, 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 যারা পেমেন্ট সার্ভিস প্রোভাইডার বা যারা ইস্যুয়ার ব্যাংক তারা আসলে এই কার্ডটা ইস্যু করছে। সো কার্ডটার যে অথেন্টিসিটি সেটা নিয়ে আসলে কোনো প্রশ্ন নাই। সো কার্ডের অথেন্টিসিটিটা পাওয়া গেল। আচ্ছা, এইবার কার্ড থাকলেই তো হবে না, কার্ডটা তো আপনার যে কোনো জায়গায় হারিয়ে যেতে পারে, আপনার পকেট থেকে পড়ে যেতে পারে। সো কার্ড প্রবেশ করার পরে এবার আপনাকে বলবে যে একটা পিন দেন। এই পিনটাই ধরেন আপনার সিস্টেমের ক্ষেত্রে আপনারা যখন প্রবেশ করেন তখন ওই ক্ষেত্রে আপনারা প্রবেশ করেন হলো পাসওয়ার্ড দিয়ে। তো পাসওয়ার্ড কার্ডের ক্ষেত্রে পিন একই জিনিস, একই পারপাসে দেওয়া হয়। তো আপনি যখন পিনটা এখানে প্রবেশ করেন, এখন পিনটা যখন আপনি প্রবেশ করালেন তখন সে যেটা করলো সেটা হলো যে এই কনফিডেন্সিয়ালিটি ম্যাট্রিক্সে আমরা যেটা দেখি, বলছিলাম যে ইউজার আইডি আর পাসওয়ার্ড বা আনঅথরাইজ অ্যাক্সেসটা প্রিভেন্ট করার জন্য স্পেসিফিক কিছু কনটেক্সট, কিছু কন্ট্রোল প্রোভাইড করা হয়। সেটা হলো ধরেন এইটার ক্ষেত্রে কার্ড আর পিন। তো কার্ড আছে আপনার হাতে, পিন প্রবেশ করালেন, এরপর ইউ আর অথরাইজড। যে এবার তাহলে কি হলো, আপনার আইডেন্টিফিকেশন হলো, কার্ডটা যখন দিলেন তখন ফিজিক্যাল কার্ড অথবা ইউজার আইডি, এটাকে আমরা বলি আইডেন্টিফিকেশন। তো আপনি কার্ড দিলেন, আইডেন্টিফিকেশনটা হলো। এবার আইডেন্টিফিকেশনের পরে হলো অথেন্টিকেশন। আপনি যখন পিন বা পাসওয়ার্ড দিলেন তখন এটাকে আমরা যখন ম্যাচ করলো, পিনটা পাসওয়ার্ডটা দেওয়ার পরে যখন ডাটাবেজে গিয়ে সেই পিন বা পাসওয়ার্ড ম্যাচ করলো তখন হলো অথেন্টিকেশন। সো আইডেন্টিফিকেশন হলো, অথেন্টিকেশন হলো, এবার হলো অথরাইজেশন। মানে এইবার আপনি এই কার্ড দিয়ে ডেইলি কত টাকা উঠাতে পারবেন বা ফান্ড ট্রান্সফার করতে পারেন, হোয়াটএভার যা যা অ্যাক্টিভিটি করতে পারবেন, সেটা হলো অথরাইজেশন। আপনি যা করতে চান সেটা আপনার একটা অথরাইজেশন লিস্ট বা আপনার যে কোনো একটা ম্যাট্রিক্স বা অথরাইজড পার্সন হিসেবে যা যা অ্যাক্টিভিটি করতে চান সেটা সিস্টেমে ডিজাইন করা আছে, ডিফাইন করা আছে, ফাইন। এখন এই জিনিসটাই হলো আমরা কনফিডেন্সিয়ালিটিটা ম্যাট্রিক্স এনশিওর করলাম। এবার ইন্টিগ্রিটিতে কি আসবে দেখেন, তাহলে আমরা প্রথম দেখলাম এটিএম ওপেন করা আছে, মানে এভেলেবিলিটি পিলারটা ঠিক আছে। কনফিডেন্সিয়ালিটি মানে ইউজারের যে আইডি বা তার এটিএম এর কার্ড, পিন, এই দুটো তাকে ইউনিকলি ডিজাইন করা হয়েছে ফর এ স্পেসিফিক পারসন। সো ইউনিক ডিজাইন করার কারণে তার এই দুটোই ম্যাচ করছে, তাহলে কনফিডেন্সিয়ালিটি ম্যাট্রিক্সটা ম্যাচ করছে, আনঅথরাইজড অ্যাক্সেস থেকে প্রিভেন্ট করা গেছে। সেখানে আবার 3টা জিনিস এনশিওর করা হয়েছে, একটা হলো আইডেন্টিফিকেশন, একটা অথেন্টিকেশন, একটা অথরাইজেশন। এবার ইন্টিগ্রিটিতে কি, সেটা হলো এইবার সে আসলে যেসব অ্যাক্টিভিটি গুলো করতে চায় সে প্রত্যেকটা অ্যাক্টিভিটি সে করতে পারতেছে। যেমন যেমন এবার সিম্পল যদি আমি বলি, আপনার অ্যাকাউন্টে 20,001 টাকা আছে। এখন আপনি 20,000 টাকা যদি এখন উইথড্র করেন, মানে এই যে এটিএম এ তো আপনি আছেন, এটিএম এ আপনি যদি 20,000 টাকা উইথড্র করেন, তারপরে আপনি এরপর যদি আবার আপনি 20,000 টাকা বা 2,001 যার যে কোনোটাই উইথড্র করার চেষ্টা করেন, তখন আপনি কি বলবে কি ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স, কারণ আপনার আসলে 20,000 টাকা উইথড্র করার পরে আর টাকা থাকবে 1 টাকা, তাই না? তো আপনি আসলে তখন দেখাবে আপনি ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স। এটাই কিন্তু আসলে ইন্টিগ্রিটি।
এখন এই ইন্টিগ্রিটিটা কিন্তু এত সহজ জিনিস না, এটা আমি বোঝানোর চেষ্টা করতেছি যে এখানে আনঅথরাইজড মডিফিকেশনের ক্ষেত্রে না এই জায়গাটাতে কি কি হইতে পারে। ধরেন আমি একজন হ্যাকার, আমি কি করলাম, আমি এটিএম বুথে গিয়ে আমার হাতে একটা ট্যাব আছে, আমার হাতে একটা মোবাইল আছে, আমার এটিএম এর কার্ডও আছে, যে এটিএম এর কার্ডটা আমি অলরেডি প্রবেশ করাইছি, ঠিক আছে। আমার হাতে একটা ল্যাপটপ আছে, যে 4টা ইন্টারফেসই দিলাম। আচ্ছা, 4টা ইন্টারফেস দেওয়ার পরে আমি এখানে আমার ট্যাব আছে, আমি ট্যাব দিয়ে 20,000 টাকা আমার ফ্রেন্ডকে ট্রান্সফার করার জন্য একটা পোর্টালে প্রবেশ করলাম। এখানে মোবাইল দিয়ে আমি 20,000 টাকা দারাজে পেমেন্ট করার জন্য প্রবেশ করলাম। এখানে আমি এটিএম এ 20,000 টাকা উইথড্র করার জন্য রিকোয়েস্ট দিয়ে বসে আছি, জাস্ট ফাইনাল ইয়েস বাটনটা প্রেস করব। আর এইখানে আমি ধরেন আরো 20,000 টাকা আমি ফেসবুকে কোনো একটা জায়গায় পেমেন্ট করতেছি, অথবা একটা পেমেন্ট গেটওয়েতে পেমেন্ট করতেছি, ফাইন, বা কোনো একটা পারচেজ করতেছি। আচ্ছা, তাহলে আমার এখানে টোটাল পারচেজের অ্যামাউন্টটা হচ্ছে হলো 80K, 80,000। আর আমার অ্যাকাউন্টে ব্যালেন্স আছে, টোটাল অ্যাকাউন্টে কম ব্যালেন্স আছে 20,000, ধরেন 20,001 টাকা যেটা বলতেছি। এখন আপনার এই যে যতগুলো পেরি মানে পেরিফেরিতে অথবা ইন্টারফেসে আমি এই ট্রানজেকশন করার চেষ্টা করতেছি, সবগুলো কিন্তু এক জায়গায় গিয়ে ডাটাবেস আসলে কনক্লুড হয় না, বা ল্যান্ডিং স্টেশন এক জায়গায় না। যেমন আমাদের আপনার একটু ব্যাংকের একটু ইয়েটা বুঝাইনি, ধরেন সিবিএস কোর ব্যাংকিং সিস্টেম যা হয় মানে ব্যাংকে সব এই কোর ব্যাংকিং এ গিয়ে হিট হয়। এখন কোর ব্যাংকিং এ হিট হয়, কিন্তু আপনি তো ব্রাঞ্চে ট্রানজেকশন করতেছেন না, যে ডিরেক্টলি সে কোর ব্যাংকিং এ বসে আপনার 20,000 টাকা উইথড্র করে বা আপনি একটা চেক ড্রপ করছেন সেটা আপনার ডিপোজিট হবে, তা কিন্তু না, আপনি এটিএম এ আছেন। সো এটিএম এর ট্রানজেকশন কিন্তু আসলে হবে কোথায় প্রসেসিং হওয়ার জন্য, একটু বোঝার চেষ্টা করেন। এটিএম এর ট্রানজেকশন হবে হলো কার্ড ম্যানেজমেন্ট সিস্টেমে, মানে এরকম সিবিএস এর মতো আরেকটা সিস্টেম আছে যেটা হলো কার্ড ম্যানেজ করে, যেটার নাম হলো কার্ড ম্যানেজমেন্ট সিস্টেম, সিএমএস। আচ্ছা, এখন এই সিএমএস এর সাথে সিবিএস আবার কানেক্ট করা, মানে সিএমএস এর ধরেন আমার অ্যাকাউন্ট তো 20,001 টাকা আছে, আমার তো অ্যাকাউন্ট একটাই, ধরেন 20,001 টাকা আছে, কিন্তু আমাকে তো এটিএম কার্ড দিছে, আমি তো ওয়েবসাইটে বসে দারাজের ট্রানজেকশন করতে, মানে ই কমার্স যে ট্রানজেকশন আমি করতে পারি, ফান্ড ট্রান্সফার করতে পারি, আমাকে ইন্টারনেট ব্যাংকিং দিছে, যতগুলো ফেসিলিটি দিছে সবগুলো ফেসিলিটি কিন্তু আমার জন্য এক একটা করে ইন্টারফেস, কিন্তু আমার মাদার অ্যাকাউন্ট তো আসলে সিবিএস এ গিয়েই হিট হবে, এবং আমার অ্যাকাউন্টে 20,001 টাকা আছে। এখন আমি যেহেতু সিবিএস এ যেহেতু হিট হবে, এবং সিবিএস হিট হবে হলো আদার ট্রানজেকশন গুলো গিয়ে সিবিএস হিট করবে। এখন দেখেন এখানে আমি হলো ই কমার্সে ট্রানজেকশন করতেছি, সেটা পেমেন্ট গেটওয়ে থেকে কার্ড ম্যানেজমেন্ট সিস্টেমে হিট করবে, কার্ড ম্যানেজমেন্ট সিস্টেম থেকে হিট করবে হলো সিবিএস এ, যেহেতু আমি ভিসা কার্ডের মাধ্যমে ট্রানজেকশন করার চেষ্টা করতেছি। আমার আবার আর শুধুমাত্র আমি এটিএম যেটা, সেটা আমার ডিরেক্টলি কার্ড ম্যানেজমেন্ট সিস্টেমে হিট হবে, এবং কার্ড ম্যানেজমেন্ট সিস্টেম থেকে সিবিএস এ গিয়ে আমার টোটাল রিফ্লেকশনটা হবে। সো এই 4টা ট্রানজেকশনের ক্ষেত্রেই কিন্তু ডিপেন্ডেন্সি আছে, যারা ব্যাংকে কাজ করেন তারা হালকা পাতলা এটা জানার অবশ্যই, যে এই 4টা ট্রানজেকশনে ডিরেক্টলি কোর ব্যাংকিং সিস্টেমে গিয়ে হিট হয় না, ঠিক আছে। এগুলোর ক্ষেত্রে মিডল ওয়্যার, কার্ড ম্যানেজমেন্ট সিস্টেম, তারপরে কোর ব্যাংকিং সিস্টেমে যে হিট হয়। এখন মাঝে মাঝে আপনারা কোন একটা সময় শুনছেন যে এটিএম এ ঢুকে কার্ডে দিলে কার্ড খালি টাকা দেয়, কারণ আপনারা বলতে পারেন এটা কি ভূতের মেশিন দরকার, আসলে কার্ড কিভাবে টাকা দিত তখন, এটা কিউ ম্যানেজমেন্টটা ছিল না। তবে শুনেন কিউ, কারণ এই যে আমি বলতেছিলাম যে এই আপনার এই এক্সেপশন হ্যান্ডেলিং, তো এখানে এই 20,000 টাকা দিয়ে যদি আমি প্রেস করে আস্তে করে বসে থাকি ফাইনাল বাটনটার জন্য, এটার জন্য আমি যদি বসে থাকি ফাইনাল বাটনটার জন্য, এখানে আমি যদি বসে থাকি, এখানেও যদি আমি বসে থাকি, এবং আমি এই 4টারই ফাইনাল বাটন, আই রিপিট, এই 4টারই ফাইনাল বাটন যদি আমি একই সময় প্রেস করি, আমার হাতেই যেহেতু 4টা ইন্টারফেস আছে, যেহেতু আমি বললাম এটা একটা সিমুলেটেড এনভায়রনমেন্ট, আমি একটা ঘটনা নাটক সাজানোর জন্য এই ঘটনাটা বলতেছি, যে আমি 4টা ক্ষেত্রে যদি একই সময় প্রেস করি, একবার সিমালটেনিয়াস, একবার পিকো সেকেন্ড, ন্যানো সেকেন্ডের মধ্যে 4টাই প্রেস করি, তাহলে কি হবে? আগে কি হইতো, আগে ধরেন যে এখন থেকে আরো কমপক্ষে 15 বছর 20 বছর আগে এই কিউ ম্যানেজমেন্ট সিস্টেম স্যার এখানে যেমন একটা লোড, কোশ্চেন ছিল স্যার। আমি একটু শেষ করি, Sure. একটা সেকেন্ড। এই 4টায় যদি আমি একই সময়ে প্রেস করি, তাহলে
একটা সময় আজকে থেকে 20 বছর আগেও যদি ধরি, একটা সময় কি হইতো, ধরেন এই ট্রানজেকশন হয়ে যাইতো, এই ট্রানজেকশন হয়ে যেত, এই ট্রানজেকশন হয়ে যেত, এই ট্রানজেকশন হয়ে যেত, এবং এই চারটা ট্রানজেকশনের রিফ্লেকশন যখন সিবিএস এ ইম্প্যাক্ট হইতো বা সিবিএস এ যখন রিফ্লেকশন আসতো, কারণ এটা হওয়ার হয়তো 15-20 সেকেন্ড 1 মিনিট পরে গিয়ে সিবিএসই হিট হয়েছে, এটা হয়তো 5 সেকেন্ড পরে, এক একটা এক এক সময়ে যেহেতু যায় হিট হইতো, তো দেখা যেত যে আমার হয়তো -60,000 টাকা ব্যালেন্স পরিণত হয়েছে, কারণ আমার আসলে ব্যালেন্স ছিল 20,000, তাহলে আমি 20,000 পর্যন্ত উঠাইতে পারলাম, ধরেন 20,000 এটা হলো রাইট ট্রানজেকশন, বাকি 3টা রং ট্রানজেকশন সোফার, তো আমার -60,000 টাকা আমার ব্যালেন্স হয়ে গেল। এখন এখন কেন হয় না? এখন হয় না কারণ হলো এই কিউ ম্যানেজমেন্টের ক্ষেত্রে আপনার চারটা যদি একই সময়েও আপনি প্রেস করে থাকেন না কেন, কোনো সমস্যা নাই। আপনার কি হয়, কি যে কোনো একটা আগে ফার্স্ট কিউতে প্রবেশ করে, চারটা একই সময় আপনি প্রেস করলেও প্রথম রানে একটা প্রথম আগে সেটা হইতে পারে এটা যে কোনোটা, তো সেটা যখন আগে অ্যাকসেপ্ট করে বাকিগুলোকে কিউতে ফেলে রাখে, এবং এটা যখন সাকসেসফুল হয় তখন ঘটনাটা পুরোটা কি হয়, এই সিবিএস এর সাথে পেরিফেরিতে কানেক্টিং যত প্রকার ইন্টারফেস আছে, যেমন ইন্টারনেট ব্যাংকিং, সিবিএস এর সাথে, যে আমি এখান দিয়ে ইন্টারনেট ব্যাংকিং, ওর সাথে কানেক্ট আছে মোবাইল ব্যাংকিং, ওর সাথে হয়তো কানেক্ট আছে এজেন্ট ব্যাংকিং, সাপোজ ওর সাথে কানেক্ট আছে বিভিন্ন পেমেন্ট গেটওয়ে পৃথিবীর ধরেন আমাদেরই এসএসএল মেসেজ, তারপরে কার্ড ম্যানেজমেন্ট সিস্টেম, তারপরে আরো অনেকগুলো সিস্টেমের সাথে, এই সবগুলো যেহেতু ডাটা, এই প্রত্যেকটাই যেহেতু ডাটা পুল করতে পারে, আই রিপিট, এই প্রত্যেকটাই যেহেতু এই সিস্টেমটা যেহেতু ডাটাটা পুল করে, এবং আলটিমেটলি ডাটাটা পুশ করবে হলো সিবিএসই গিয়ে, এবং ইম্প্যাক্ট হবে সিবিএসএ, সো এই প্রত্যেকটার ক্ষেত্রেই যেহেতু তারা ডাটা নিয়ে কাজ করতে পারে, সো এই প্রত্যেকটার যে কোনো একটা সরি সিবিএস যে কোনো একটা ট্রানজেকশন হওয়ার পরে সেই ট্রানজেকশনটা সাকসেসফুল, মানে যেটাকে আমরা ডাটাবেজের ভাষায় বলি কমিট, ডাটাবেজের ভাষায় যেটাকে আপনারা জানেন অ্যাসিড টেস্ট, ডাটা ফাইনালি কমিট হয়, সো ডাটা এই কমিট হয়, মানে 20,000 হওয়ার পরে দেখবে যে আপনার অ্যাকাউন্টে আর 1 টাকা ব্যালেন্স আছে, একটা 20,000 টাকা ট্রানজেকশন হয়েছে, বাকিগুলা কিউতে ফেলে রাখবে, এবং এই 1 টাকা কোথায় কোথায় গিয়ে 1 টাকা রিফ্লেকশন হবে, সিএমএস এ গিয়ে, এখন সিএমএস একটু আগে ব্যালেন্স ছিল 20,000 1 টাকা, কারণ সিবিএস তার সাথে কানেক্টিং, তার যতগুলো লেগ আছে, যতগুলো সাবট্রিতে যতগুলো তার ইন্টারফেস আছে সবগুলোতে সেম অ্যামাউন্ট আছে, এইটাতে যদি 20,000 1 টাকা হয় তাহলে বাকি সবগুলোতে 20,000 1 টাকা আছে, তাহলে এটাতে এখন সে আপডেট করবে, বলবে এখন সিবিএস আগে আপডেট হবে, ট্রানজেকশনটা হলো সিবিএস এর ডাটাবেজে হলো কয় টাকা, 1 টাকা, এখন সিবিএস এটাকে পুশ মেথডে তার সাথে কানেক্টিং যেসব ইন্টারফেস সেসব জায়গাগুলোতে পুশ করবে, এবার এই সিএমএস 1 টাকা, পেমেন্ট গেটওয়ে, ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং যা আছে সবগুলোতে 1 টাকা, এবং এরপরে ট্রানজেকশনটা যে ইন্টারফেসেই হোক না কেন সে দেখবে কি ব্যালেন্স 1 টাকা, তাহলে ব্যালেন্স অফ কোর্স শর্ট অফ ব্যালেন্স হয়ে গেল, ফান্ড ইনসাফিসিয়েন্ট ফান্ড, তাহলে বাকি ট্রানজেকশন গুলোকে তারা বলে দেবে ইনসাফিসিয়েন্ট ফান্ড হলো না, আনসাকসেসফুল, দ্যাটস ইট। এখন এইটার ক্ষেত্রে কেন আমরা এই ইন্টিগ্রিটি নিয়ে কেন এই কথাটা বললাম, দেখেন এখানে এভেইলেবিলিটিটা ঠিকই ছিল, কারণ এটিএম বুথ ঠিকই কাজ করতেছে, এখানে সাইবার সিকিউরিটির এই পিলার কোনো সমস্যা হয়নি, এটা ঠিকই আছে, কনফিডেন্সিয়ালিটি নিয়ে কোনো প্রবলেম হয় নাই, কারণ তার কার্ড, মানে তার একটা ইউজার আইডি, কার্ডকে ধরে নিলাম, যদি ইন্টারনেট ক্ষেত্রে ইউজার আইডি পাসওয়ার্ড দিতে যেটা অথেন্টিকেশনের কাজে করতে হয়, সেক্ষেত্রে তার হাতে কার্ড আছে, তার কাছে পিনও আছে, সো কনফিডেন্সিয়ালিটি ম্যাট্রিক্স সাকসেসফুল হয়েছে, এই দুইটা পিলারে কোনো সমস্যা হয়নি। ইন্টিগ্রিটিতে গিয়ে কিন্তু সমস্যা হতে পারে, ইন্টিগ্রিটিতে আনঅথরাইজড অ্যাক্টিভিটি, এনি টাইপ অফ আনঅথরাইজড মডিফিকেশন, ডিলিশন, এডিশন, মডিফিকেশন, এই জাতীয় জিনিসপত্রগুলো হতে পারে, এই জন্য ইন্টিগ্রিটিকে দুইটা পিলারে নিয়ে আসছে, একটা হলো অ্যাকুরেসি, একটা হলো কমপ্লিটনেস। এখন কি কি জিনিস, তাহলে এটা আমি এখন ফাইনাল জাস্ট 10 সেকেন্ডে এই আইটা শেষ করি বা পুরো সিআই এটা, সেটা হলো আমরা এখানে যখন লিখছি তখন এখানে ভুল লিখতে পারতাম না, 20,000 ক্ষেত্রে একটা সিনট্যাক্স দিয়ে দিতে পারতাম, জিরোর জায়গায় ও এর জায়গায় জিরো এরকম দিতে পারতাম, এই যে যত ধরনের ভুল ভ্রান্তি গুলো সেইটা যেন ধরতে পারে, কারণ সবই তো আসলে বিট বাইট, আপনাকে 0 আর 1 এ কনভার্ট করতে হবে, সো অ্যাকুরেট কি না
যা দিচ্ছি মেশিন বুঝে কিনা, কারণ মেশিন না বুঝলে তো মেশিন কি হ্যাং হবে, পরের প্রসেসিংটা করতে দিবে না, অথবা সে হয়তো যখন ধরতে পারবে না তখন হয়তো সে ওই জিনিসটাকে সাকসেসফুল ট্রানজেকশন হিসেবে করে নিতে পারে, তখন এক্সেপশন প্রপারলি হ্যান্ডেল করা যাবে, লেখা নাই এক্সেপশনটাকে কিভাবে হ্যান্ডেল করবে। সো অ্যাকিউরেসি খুব ইম্পর্টেন্ট, যা দিচ্ছি সেটা অ্যাকুরেটলি আন্ডারস্ট্যান্ডেবল কিনা, অ্যাকুরেট কিনা। আচ্ছা, আর কমপ্লিটলেস মানে হলো প্রত্যেকটা অ্যাক্টিভিটির পরে সিস্টেমটা কমপ্লিটলি সিস্টেম এবং সেই সিস্টেমের সাথে পেরিফেরিতে সিস্টেমের সাথে এন্ট্রি যতগুলো মিডল ওয়্যার যতগুলো কানেক্টিং সিস্টেম আছে সেই জিনিসগুলোকে সে আপডেট করছে কিনা, করে রেডি করা হয়েছে পরবর্তী ট্রানজেকশন করার জন্য, পরবর্তী অ্যাক্টিভিটি করার জন্য। সো এই অ্যাকুরেসি আর কমপ্লিটনেস এই দুটা ওতপ্রোতভাবে জড়িত এবং এই দুটা মিলে এই ইন্টিগ্রিটি। সো এখানে আমরা বুঝলাম এভেলেবিলিটি, আমরা বুঝলাম কনফিডেন্সিয়ালিটি, আমরা বুঝলাম ইন্টিগ্রিটি। এবার যে ভাই প্রশ্ন করতে চাইছে প্লিজ আজকে কোশ্চেন। কি জানি প্রশ্ন করতে চাইছেন ভাইয়া? হ্যালো হ্যালো, এই আসছেন সবাই নাকি রোজা দিন ঘুমাই গেছেন? স্যার আছে। স্যার আছি তো স্যার। কেউ একজন প্রশ্ন করতে চাইছেন, উনি এখন প্রশ্ন করেন, আবার বলবেন প্রশ্ন করতে দেয়নি। প্রশ্ন নাই? স্যার আর পরবর্তীতে জানবো। আচ্ছা, এমনি সিআইএ নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা? সিআইএ এভাবে কেউ বুঝাবে না, আমি লিখে দিলাম। আপনারা সবাই বলবে আনঅথরাইজ প্রিভেনশন, আনঅথরাইজ প্রিভেনশন, আনঅথরাইজ প্রিভেনশন, এভাবে করে পড়ে চলে যাবে শেষ। আপনার ওই আনঅথরাইজ অ্যাক্সেস, আনঅথরাইজ প্রিভেনশন, প্রোটেকশন অফ ডিসরাপশন এই পড়ে মুখস্থ করে চলে যাবেন। বাট পুরাটা খুব সিম্পল না, এটা ইনফরমেশন সিকিউরিটি ট্রায়াড বলা হচ্ছে। সিকিউরিটিতে যেমন রিস্ক থাকে, তাহলে রিস্কটা কি কি? একটা হলো ডিসরাপশন একটা রিস্ক, আনঅথরাইজ অ্যাক্সেস একটা রিস্ক, আনঅথরাইজ মডিফিকেশন, আনঅথরাইজ চেঞ্জ, দ্যাট ইজ আ রিস্ক। তো রিস্কটাকে যখন আপনি প্রিভেন্ট করতেছেন তখন আপনি আসলে কন্ট্রোল দিয়ে প্রিভেন্ট করতেছেন। আসলে রিস্ক এবং কন্ট্রোলের একটা ম্যাট্রিক্স। সো ইনফরমেশন সিকিউরিটির মধ্যে রিস্ক যেমন থাকবে এবং আপনি রিস্কটাকে প্রিভেন্ট করবেন বেসড অন পুটিং সাম কন্ট্রোল। আচ্ছা, এইবার আসি, এগুলো ওগুলাই যা যা এতক্ষণ বললাম ওই গল্প এই সব এখানে আবার লেখা আছে। কনফিডেন্সিয়ালিটির এই দেখেন কনফিডেন্সিয়ালিটির ক্ষেত্রে কি কি হয়, আমি একটা জিনিস বলি, কনফিডেন্সিয়ালিটি কিন্তু এটা মাথায় রাখেন, এইটা আসছে ইউনিকলি ডিজাইন ফর এ পারসন, ফর এ ইন্ডিভিজুয়াল। মানে এই যে পাসওয়ার্ড বলা হয় না, ইউজার আইডি বলা হয় না, এটা কিন্তু আসলে ডিজাইন করা হয় বা ডিফাইন করা হয় একটা মানুষের জন্য তৈরি করা হয়েছে, ইউনিক একটা পার্সনের জন্য। এজন্য এটা যখন আমরা আহ, আহ, কাউকে শেয়ার করি বা ডিসক্লোজ করি তখন আমরা আসলে লটাকেই ভায়োলেট করি। যদিও কনফিডেন্সিয়ালিটি কোনো ল নাই, আছে হলো ডাটা ব্রিচ বা ডাটা প্রাইভেসি, ওগুলো নিয়ে আমি আলাপ করবো। সো কনফিডেন্সিয়ালিটি ইউনিকলি ডিজাইন করা হয়েছে একটা পার্সন, একটা স্পেসিফিক পিপলকে চিন্তা করে। ইটস এ কন্ট্রোল। আচ্ছা, আর এখানে যেমন পিআইআই আসছে এগুলো, বা পিএইচআই, ওয়ার্ল্ডের সবচেয়ে ইম্পর্টেন্ট ডেটা হলো, মানে ডাটা তো ডাটা, ইনফরমেশন তো ইনফরমেশন, সেটা তো সবচেয়ে ভ্যালুয়েবল অ্যাসেট, সেটা তো নো ডাউট অ্যাবাউট দ্যাট। কিন্তু এর মধ্যেও যদি বলেন যে সবচেয়ে, এর মধ্যেও আবার সবচেয়ে ইম্পর্টেন্ট ডেটা কোনটা, সেটা হলো হেলথ ইনফরমেশন। যদি এমন হইতো যে করোনা আপনার পাশের বাসায় আপনার এই ফ্ল্যাটে কার কার আছে আপনি জানেন, তাহলে কি হবে? আপনি যদি দেখেন যে পুরা বিল্ডিং এ লিফটম্যান থেকে শুরু করে সবার করোনা, তখন কি হবে? তখন একটা সোশ্যাল ক্রাইমের মতো হয়ে যাবে, যেখানে আপনি আসলে কারো সাথে যাওয়া আসা সবকিছু থেকে সরে গিয়ে আপনি একবারে রুমের মধ্যে প্রবেশ করে ফেলবেন। সেম জিনিসটা কেন প্রোটেক্টেড হেলথ ইনফরমেশনটাকে ওয়ার্ল্ডের সবচেয়ে ক্রিটিক্যাল ইনফরমেশন বলা হচ্ছে, এবং যেটা প্রাইভেসি এনশিওর করা মানে সবচেয়ে আটমোস্ট ইম্পর্টেন্ট হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে ওয়ার্ল্ডে। কেন হিপা, অথবা হিপা হলো হেলথ ইনফরমেশন নিয়ে যেটা গাইডলাইন, অথবা ওয়ার্ল্ডের যেটা অ্যাক্ট হিপা বা ফ্রেমওয়ার্ক, হিপাকে কেন বলা হয়েছে? কারণ হলো ধরেন ভেরি সিম্পল, এই যে ধরেন করোনার পাশাপাশি আরো আছে না কিছু রোগ, যে কি জানি হেপাটাইটিস বি,
ধরেন আপনি জানলেন যে আপনার এই কয়টা ফ্রেন্ডের হেপাটাইটিস বি আছে, ওরা কি সোশ্যাল, মানে টোটাল একটা সোশ্যাল কালচার থেকে কি ওরা আইসোলেটেড হয়ে যাবে না? কারণ ওদের আশেপাশে তো কেউ আর থাকবে না, ওদের সাথে বসে কেউ খাবে না। সেম জিনিসটা এখন যদি আপনি চিন্তা করেন এইচআইভির ক্ষেত্রে, এখন যদি ফুল এইচআইভি বাংলাদেশে কাদের আছে, এই ডেটাবেস কি করলো আপনার ওই স্বাস্থ্য মন্ত্রণালয় বা এই যে আমাদের স্বাস্থ্য অধিদপ্তর, ধরেন তারা কি করলো এই ডাটাটা পাবলিশ করে দিল উইথ রিজিয়ন, উইথ কন্টাক্ট নাম্বার, উইথ লোকেশন, কোন ফ্ল্যাটে থাকে, কোথায় থাকে, ডিসক্লোজ করে দিল। কি হইতে পারে? ওই লোকগুলো কি আর কোনোভাবেই দেশে কোনো অ্যাক্টিভিটির মধ্যে আশেপাশে চলাফেরা করতে পারবে? সো এই জিনিসটা আর কিভাবে হইতে পারে? যেমন ধরেন যে আস্তে আস্তে আমরা যত বেশি ডিজিটালাইজেশনে যাচ্ছি, আমাদের এখন আহ, ভালো ইয়াগুলাতে, আমি সবগুলা বলবো না, ভালো ডায়াগনস্টিক সেন্টার বা ভালো হসপিটাল গুলাতে কি আছে, যেটা ধরেন আপনাকে একটা ইউজার আইডি দিয়ে আপনার টোটাল একটা প্রোফাইল ক্রিয়েট করে নেওয়া হচ্ছে এবং আপনার সব ধরনের রিপোর্ট, আগে কোন কোন রিপোর্ট করাইছেন সবকিছু সেন্ট্রাল একটা ডাটাবেজে থাকতেছে। এটা খুবই ভালো উদ্যোগ। আপনার সব ধরনের হিস্ট্রি থাকতেছে, কারণ আপনি হয়তো ভুলে যান, এটা ঠিক আছে। কিন্তু এই ডেটাটা যদি লিক হয়, এই ডেটাবেসটা যদি হ্যাকারদের হাতে চলে যায় এবং একটা কান্ট্রির একটা সার্টেন পপুলেশনের সম্পূর্ণ হেলথ ইনফরমেশন যদি হ্যাকারদের হাতে চলে যায়, তাহলে এটা ম্যাসিভ ইম্প্যাক্টটা কি হতে পারে জাস্ট আপনি মানে ইমাজিন করেন। অ্যাজ ওয়েল অ্যাজ এনআইডি সার্ভারের ক্ষেত্রে কি হতে পারে? সহজ না। ধরেন আপনি আমি ধরেন কোন একটা সার্টেন, আমি গত মাসে ধরেন ইউএসএ থেকে ঘুরে আসছি এবং ইউএসএ তে চিন্তা করলো যে তাদের একটা, ধরেন একটা যে কোনো একটা জঙ্গি হামলা বা কিছু একটা হামলা হয়েছে। এখন সেক্ষেত্রে সেই হামলা তাদের কোনো একজন আমেরিকানই করছে, কিন্তু সেখানে তারা এরকম একটা উন্নতশীল বা অনুন্নত একটা কান্ট্রির একজনকে, সেটা একটা ভিকটিম হিসেবে তাকে এটা দণ্ডপ্রাপ্ত করে তাদের একটা তাদের দেশের প্রেসিডেন্ট বা তাদের দেশের, ধরেন সৌদি আরবে হয় না যুবরাজ কি আর কখনো কোনো শাস্তি পায়? আমাদের বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের ছেলেরা বা তারা এই ধরনের বড় বড় প্রোফাইলের লোকজন যত বড় মানে অকারেন্সি বা ইনসিডেন্ট করুক না কেন, তারা তো কোনো শাস্তি পায় না। ধরেন আপনাকে, ধরেন আমি একজন রিকশাওয়ালা, আমাকে শাস্তি দিবে, ঠিক আছে? তাহলে কি করতে হবে? আমাকে দেখানো হবে যে ওই ঘটনা বাংলাদেশের ক্ষেত্রেই ধরেন, ধরেন আমি কোনো একটা ক্ষেত্রে যদি আইএস যে এই যে হিজবুত তাহরির বা আমাদের যে বিভিন্ন যে জঙ্গি টঙ্গি ছিল, তো দেখানো হলো যে ওই জঙ্গির যে বোমা, ওই বোমার মধ্যে আমার ফিঙ্গার পাওয়া গেছে এবং আমার ফিঙ্গার পাওয়া গেছে। এবার সেই ফিঙ্গারটা এনআইডি থেকে সার্চ দিয়ে পাইলো অমুক লোক, আমার বাসা কো এখানে, আমার ধরে নিয়ে গেল, কোর্টে নিয়ে গেল এবং জামিন অযোগ্য মামলা। আমি যতই কোরআন শরীফ ধরে বলি রে ভাই, আমি তো ওই সময় এটার সাথে ছিলামই না, আমি তো জানিই না, লাভ কি? আমাকে একজনকে যদি কতল করতে হয়, তাহলে কি এনআইডি সার্ভারের লিক হয়ে গেলে কি এটা কি সম্ভব না? এবং কাকতালীয় ভাবে কি, আমি ধরেন আপনি আপনি আমি ইন্ডিয়া ঘুরে আসছি, তারপরে কি ইন্ডিয়ার একটা অকারেন্সির মধ্যে যদি আমাকে ফাঁসায় দেওয়ার চেষ্টা করা হয়, করা যাবে না? অফকোর্স করা যাবে, কারণ আমার যদি এনআইডি, আমার আইরিশ, ফিঙ্গারপ্রিন্ট এসব জিনিসপত্র থাকে এবং আমাকে যদি ভিকটিম বানানোর চেষ্টা করা হয়, অফকোর্স করা যাবে। সো একটা জন, মানে একটা টোটাল একটা পপুলেশনের হেলথ ইনফরমেশন হলো সবচেয়ে পিপল, সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট। এরপর হলো তার আইডেন্টিফাইবল ইনফরমেশন, যেটা এই পিআইআই যেটা দেওয়া হচ্ছে, যেটা দিয়ে আমাকে একটা ইন্ডিভিজুয়ালকে ইউনিকলি আইডেন্টিফাই করা যায়। আর ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য আমাদের আল্লাহ প্রদত্ত, ধরেন আমাদের 5টা আঙ্গুলে 10টা আঙ্গুলে 5টা 5টা 10টা আঙ্গুলের যে থাম, যে ফিঙ্গারপ্রিন্ট, এটা কিন্তু ইউনিক। আমার একটা আঙ্গুলের সাথে আরেকটা আঙ্গুলি মিলবে না এবং ওয়ার্ল্ডের 800 কোটি লোকের 800 কোটি ইন্টু 10, এটা কিন্তু ইউনিক, কেউ কারোটা মিলবে না। এবং আজকে নতুন একটা বাচ্চা এই মুহূর্তে জন্য তারও কিন্তু একবার নতুন একটা ফিঙ্গারপ্রিন্ট হবে, ভেরি ইউনিক। সো এই জিনিসটা কোথায় আসছে দেখেন, এবার চিন্তা করে দেখেন এই জিনিসটা কোথায় কোথায় আসছে। ওগুলো যদি লিক হয়, তাহলে টোটাল অ্যাডভার্স, সাইবার অ্যাডভার্স কেসটা গ্লোবালি কি কি হতে পারে। ফাইন। কনফিডেন্সিয়ালিটি কেন ইম্পর্টেন্ট, এগুলা একটু পড়ে টরে নিবেন। এটার কমন কিছু থ্রেট আছে, এই ওয়্যার টেপিং এগুলা আমরা একটু একটু ডেফিনেশন পড়বো। আর এগুলো অনেক কিছুই আপনাদের ওই যে ল্যাবে কিছু কিছু দেখানো হবে। আচ্ছা, কনফিডেন্সিয়ালিটি যদি লস হয় তাহলে কি হয় তো জানেনই। ফাইন্যান্সিয়াল লস থেকে শুরু করে কনফিডেন্স লস, পাবলিকের যে ওভারঅল সেন্টিমেন্ট, ট্রাস্ট একটা অর্গানাইজেশনের উপরে বা পিপলের উপরে, সেগুলো সম্পূর্ণ চলে যাবে।
সো এটার ক্ষেত্রে এটা এস্টাবলিশ করার ক্ষেত্রে বা কন্ট্রোল হিসেবে কি কি মেজারমেন্ট থাকে, যেমন পাসওয়ার্ড, 2FA, MFA, বায়ো ফিঙ্গারপ্রিন্ট, এগুলো সবগুলোই থাকে। সবচেয়ে মানে যেহেতু সবকিছুই ব্রিজ হয়, 2FA দিচ্ছেন সেটাও ব্রিজ হয়, পাসওয়ার্ড তো আগেই ব্রিজ হয়। সো এখনকার টেকনোলজি হলো যে আপনি ইউনিকলি আইডেন্টিফাইবল, যেটা আসলে ব্রিজ হওয়ার সুযোগ নেই, যেমন আমার হাত আঙ্গুল কেটে নিয়ে ওখানে থাম্ব বসালে তো আসলে আর কাজ করবে না। সো এই জন্য দেখবেন এখনকার লেটেস্ট যেসব মানে সিস্টেম অ্যাক্সেস গুলো দেওয়া হচ্ছে, সেখানে ফিঙ্গার বা সবচেয়ে ক্রিটিক্যাল জিনিসগুলোর মধ্যে আপনার ফিঙ্গার বা আইরিশ এগুলা দেওয়া হচ্ছে, কারণ এটা আসলে বাইপাস করার, পাসওয়ার্ড বা 2FA এর মতো বাইপাস করার সুযোগটা খুবই কম বা নাই বললেই চলে। অ্যাক্সেস কন্ট্রোল, ফাইল পারমিশন, এগুলো দিয়ে আসলে কনফিডেন্সিয়ালিটিটা মেনটেন করা হয়। সো আমরা এখানে কি কি দেখে আসলাম? আর সবচেয়ে বড় কনফিডেন্সিয়ালিটির ক্ষেত্রে ইউজার অ্যাওয়ারনেসটা কেন লিখছে, কারণ সবকিছু জেনে বুঝে তারপরে যদি আপনি আপনার ইউজার আইডি, পাসওয়ার্ড, আপনি আপনার ক্রেডিট কার্ড উইথ পিন বা এরকম যেসব কনফিডেন্সিয়াল জিনিসপত্র, এসব জিনিসপত্র যদি আপনি শেয়ার করেন, তাহলে তো আপনাকে আসলে থামিয়ে রাখা যাবে না। এজন্য আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট হলো আপনার ইউজার অ্যাওয়ারনেসটা করানো, যে যার মাধ্যমে আপনাকে মানে এটার যে রিস্ক গুলো সেটা বোঝানো, এবং রিস্কের ক্ষেত্রে আপনার যে রেসপন্সিবিলিটি সেই জিনিসগুলো, ইউজারের রেসপন্সিবিলিটি ইউজারকে বুঝিয়ে দেওয়া, যাতে যদি কোনো অ্যাডভার্স কেস হয় ইউজার যাতে অন্য কাউকে দোষ না দিতে পারে। তো এখানে সেন্সিটিভ ডেটা, রেগুলেটেড, আনরেগুলেটেড ডেটা, এগুলো নিয়ে আমরা পরে আলাপ করবো। আজকে ক্লাসের খুব একটা সময় নাই, 15 মিনিটের মতো আছে, আমি একটু টেনে যাব। রেগুলেটেড, আনরেগুলেটেড। আচ্ছা, আপনারা এখন একটু আমাকে বলেন তো, যে এমন কোন কনটেক্সট আছে যেখানে কনফিডেন্সিয়াল ডাটা, আমরা বারবারই বলতেছি কনফিডেন্সিয়াল ডাটা মানে হলো সবচেয়ে সেন্সিটিভ এবং একজন পার্সনের জন্য ডিজাইন করা হয়েছে, এবং সেটা কনফিডেন্সিয়াল ডাটা, কিন্তু কনফিডেন্সিয়াল ডাটা তো তালিকার উপর শেয়ার করা যাবে না, এটাই বোঝা যাচ্ছে। পৃথিবী উল্টায় গেল, কনফিডেন্সিয়াল ডাটাটা কারোর সাথে শেয়ার করা যাবে না। কিন্তু এমন কি কোনো কনটেক্সট আছে যেখানে কনফিডেন্সিয়াল ডাটা ডিফারেন্ট টাইমে, ডিফারেন্ট কনটেক্সটে, ডিফারেন্ট ইয়াতে আপনার শেয়ার করা যেতে পারে বা শেয়ার করা যাবে? ডু ইউ হ্যাভ এনি এক্সাম্পল ইন ইউর মাইন্ড? আপনার আছে কিনা দেখেন, এনিওয়ান? স্যার, আমি যেটা একটা অর্গানাইজেশনে হয়ে থাকি, তো আমার কোম্পানির লুপহোল চেক করার জন্য আমি ইথিক্যাল হ্যাকার হায়ার করে আমার লুপহোল চেক করতে পারি। হুম 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 হুম। আচ্ছা, তারপরে শেষ হয়নি কিন্তু, মানে আপনি ইথিক্যাল হ্যাকার হায়ার করে লুফল চেক করলেন, এটা আমার আমার এই প্রশ্নের সাথে আপনি গেছিলেন জায়গা মতো, কিন্তু এরপরে তো শেষ হ্যাঁ, করলেন না, শেষ করেন। এই স্যার হচ্ছে ইথিক্যাল কেসের জন্য আমি কনফিডেন্সিয়াল ডাটা পাবলিক করতেছি কখন পাবলিক করতেছেন সেটাই শুনি আমি। টেস্টিং এর জন্য। হ্যাঁ, ওই টিম জানবে, ওই ইয়া, হ্যাঁ, ওই যারা আপনার ও, অ্যাসেস করবে, ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট করতেছে, তাদেরকে আপনি জানাচ্ছেন জি এটা। স্যার, জি স্যার। বাট আপনি জানেন যে এগুলো আপনার কনফিডেন্সিয়াল ডাটা, তারপরেও ধরেন আপনার আইপি অ্যাড্রেস, বিভিন্ন কনফিগারেশন, সেগুলো তাদের সাথে শেয়ার করতেছেন, এমন কিছু জি স্যার, আমার মনে শেয়ার পড়ছে। তো করার কথা না, কিন্তু তারপর আপনি শেয়ার করতেছেন, কারণ তার আপনার অ্যাসেসর, অডিটরের কাছে জি তো জি মানুষজন সবই শেয়ার করে দেয়, ঠিক আছে? কারণ অডিটররা বা কোড অফ কন্ডাক্ট তো একটা সাইন করে যে হ্যাঁ, সে যেসব জিনিস রিসিভ করেছে ফর দ্য সেক অফ অডিট অর অ্যাসেসমেন্ট, তারা সেই জিনিসটা আসলে কারোর সাথে শেয়ার করবে না, এই তো। আচ্ছা, আপনার জি স্যার। এক্সাম্পলটা হইছে কাছাকাছি, কিন্তু আমি আরো একটু রোবাস্ট বা প্রপার এক্সাম্পল চাচ্ছি, কারণ আমি যেহেতু বলছি পাবলিক সেন্টিমেন্ট, অডিটর হইলেও কিন্তু আপনি ক্লোজ লুপে শেয়ার করছেন, আপনি কিন্তু পাবলিকলি শেয়ার করেন নাই। আমি বলছি যে কোন একটা ইনফরমেশন ধরেন, আপনি আপনার একটা ইনফরমেশন জীবনেও দেন না, দেওয়ার কথা না, কারণ ওটা কনফিডেন্সিয়াল ইনফরমেশন, কিন্তু কনফিডেন্সিয়াল ইনফরমেশনটা কোন একটা কনটেক্সট আপনি বললেন যে না, এটা এখন পাবলিক। আচ্ছা, আমি এক্সাম্পলটা স্যার, দিয়ে স্যার আচ্ছা, ট্যাক্সের তথ্য, বলেন। ট্যাক্সের ডাটা যদি হ্যাঁ, কোনটা? আমরা এনবিআর এর কাছে ট্যাক্সের ডাটা দিই না? এনবিআর এর কাছে ট্যাক্সের ডাটার জন্য বুঝি নাই, ঘটনাটা আবার বলেন, মানে খুলে বলেন। আমরা এনবিআর এর কাছে আমরা যে বুঝছি, হ্যাঁ হ্যাঁ। হুম। আমরা যে বিভিন্ন ডাটা আমাদেরকে দিতে হয় না ওখানে, ব্যাংক স্টেটমেন্ট থেকে শুরু করে অনেক
ডাটায় তোলানো যায়। আচ্ছা হ্যাঁ মানে স্যার, এক্সকিউজ মি এটা স্যার, এটা তিনটার 3:30টার উপর হয়ে গেছে আর কি। হ্যাঁ 3:30 হয়ে গেছে। 35-এ আমরা আর 1 থেকে 2 মিনিট পরে আমরা একটু রোল ডাকবো। যারা যারা আছেন আপনাদের সিআর কি হয়েছেন কেউ? তো আমার সমস্যা হচ্ছে আপনাদের কারো ফোন নাম্বার আমার কাছে নাই। সেকেন্ড আপনার স্যার সিআরটা খুব ইম্পর্টেন্ট। আমি যদি কারো সবার প্রবলেম না থাকে আমি সিআর হিসেবে আপনি হতে স্টার্ট চান? করতে পারি। জি স্যার, আচ্ছা, যদি কারো প্রবলেম না থাকে। কেউ হ্যান্ড রেজ করতে পারেন যদি আপনার অবজেকশন থাকে, বাট বেশিরভাগ মেজরিটি যদি চায় তাহলে অবশ্যই আপনি সিআর এর কিন্তু ভালো রেসপন্সিবিলিটি আছে। সিআর এর সাথেই আমার সবচেয়ে বেশি বা টিচারদের এবং ডিপার্টমেন্টের অফিসের বেশি কানেকশন থাকবে। সবকিছু সিআর এর উপর অনেক কিছু নির্ভর করে। সিআর একটু ভোকাল লোক লাগবে, কথা বলা, দাবি দাওয়া আদায় বলতে পারেন। যদিও তেমন কোনো দাবি দাওয়া থাকে না, তারপরেও জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ মানে একটু নেতা নেতা গোছের হলে ভালো হয়, না হলেও হবে। কিন্তু একটা ব্যাপার হলো অনেক ব্যাচ সিআর দেখছি, সিআর নিজেই আসে না ক্লাসে, কিন্তু মহা যন্ত্রণা। তারপরে আবার সিআর সিআর এ ফোন দিয়ে পাওয়া যায় না, সিআর এ অন্যরা ফোন দিয়ে পায় না। সিআর এমন একটা রোল, সবাই যেন সিআর কে যে কোনো সময় রাত 12টা 1টা 2টা যখনই মন চায় ফোন দিয়ে পায়, আপডেট যেন সিআর সবাইকে জানায়। তো সিআর এর সাথে সবার একটু কানেকশনটা ভালো থাকতে হবে। সিআরও অ্যাক্টিভ একজন সিআর লাগবে। আর তার সাথে সিআর এর তো যে কোনো কিছু হইতে পারে, অসুস্থ হয়ে যেতে পারে, তো তার সাথে ডেপুটি সিআর একজন আপনারা মানে আপনারাই মনোনয়ন করেন, কারণ এই 3টা সেমিস্টারে আপনাদের একজন সিআর লাগবে। আচ্ছা যাই হোক, এবার আমি এটার এক্সাম্পলটা দিয়ে ফেলি। যেমন ধরেন আপনি ক্যান্সারের একটা একটা প্যাটেন্ট বানাচ্ছেন সাপোজ, ঠিক আছে? আমি 2-3টা এক্সাম্পল দিব, আপনাদের রিলেভেন্ট একটা বলবো। বানাচ্ছেন, ধরেন আপনি কোন একটা এবিসিডি ফার্মাসিউটিক্যাল কোম্পানি, আপনি দেখতেছেন যে আপনি করোনার একটা ভ্যাকসিন আবিষ্কার করবেন। আচ্ছা, আপনি একবার ক্লোজ চলে গেছেন, অনেকগুলো ইয়া নিয়ে আপনি আহ, বানাতে বানাতে আপনি দেখলেন যে অনেকগুলো প্রাণীর উপরে মানুষের উপরে করতে করতে আপনি যখন আপনি এই জিনিসটাই যে রিসার্চ করছেন, তখন তো আপনার জন্য এটা একটা কিন্তু বিজনেস সিক্রেট। ওয়ার্ল্ডে বিজনেস সিক্রেট বলে একটা শব্দ আছে, এটা মাথায় রাখেন। তখন আপনি এইটা যদি আগেই ডিসক্লোজ হয়ে যায় তাহলে কি হবে? আপনি কম্পিটিটিভ অ্যাডভান্টেজটা পাবেন না। আপনি ওভারঅল যে বিজনেস গেইন প্লাস আপনার যে স্ট্র্যাটেজি প্লাস ইনভেস্টমেন্ট পুরোটাই পানিতে পড়ে যাবে, কারণ অন্য কেউ একজন রাতারাতি ওইটার প্যাটেন্ট নিজের করে নিবে, নিজে ওটা বানিয়ে ফেলবে এবং সে ফার্স্ট মুভার অ্যাডভান্টেজ মার্কেটে যখন সে লঞ্চ করতে পারবে, রেডি টু লঞ্চ, আগে আপনার আগে করে ফেলতে পারলে আপনি কিন্তু ডাউন, আপনি সেকেন্ড বা থার্ড হবেন। তখন কিন্তু আপনি এটা আসলে আপনি এটা ফার্স্ট মুভার অ্যাডভান্টেজ প্লাস যে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ নেওয়ার কথা ছিল সেটা নিতে পারবেন না। সো দেখেন, আপনি যখন পর্যন্ত ক্যান্সার হোক বা যেসব জিনিসের হয়তো ওইভাবে এখন পর্যন্ত আবিষ্কার হয় নাই বা হইলেও আরো ভালো কিছু আবিষ্কার করার সুযোগ আছে, তো সেইটা আপনি করতেছেন, করার আগ পর্যন্ত কিন্তু সিক্রেট, মানে ভেরি কনফিডেন্সিয়াল ডেটা, একবারে ক্লোজ লুপে, কেউ জানে না, ওই বিজ্ঞানে 2-3 জন ছাড়া, বা একবারে কি হচ্ছে ঘটনা। কিন্তু যখন যখন এটা হয়ে গেছে আপনি জানেন, তারপরে কি? তারপর তো আপনাকে পাবলিসিটি করতে হবে, যে পাবলিসাইজ করা, যে এরকম ধরেন একমি, ধরেন স্কয়ার, ধরেন হোয়াট এভার, যে কেউ, তখন তার রিভার্স কাজ, যে উই আর দ্য ফার্স্ট কোম্পানি ইন বাংলাদেশ অর ইভেন ইন দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে, ইনভেন্টেড সামথিং টু সিমিলার থিং। ধরেন ব্যাংক একটা প্রোডাক্ট আবিষ্কার বানাইলো, ধরেন একটা নতুন ব্লেন্ডিং দিয়ে এমন একটা কনজিউমার প্রোডাক্ট আবিষ্কার করলো, যদিও ব্যাংকে একবার আবিষ্কার করার মতো এমন কোনো একটা প্রোডাক্ট আছে বলে আমার মনে হয় না। তারপরে ধরেন এমন একটা কিছু মানে বানালো যেটা ধরেন প্রবাসীদের জন্য খুব একটা লাভ হবে, এটা সেটা, ঠিক আছে। তো এইটা রেডি টু মার্কেট, মানে ইয়া করার পরে লঞ্চিং এর আগ পর্যন্ত কিন্তু এটা কনফিডেন্সিয়াল, এটাকে ব্লু প্রিন্ট ডাটা বলতে পারি বা ভেরি সিক্রেট কনফিডেন্সিয়াল ডাটা। বাট যখন সে এটা বানিয়ে ফেলবে, তারপর তো তাকে সংবাদ সম্মেলন থেকে শুরু করে বিভিন্নভাবে তাকে ডিসক্লোজারে যেতে হবে। সো এট দ্যাট মোমেন্ট কিন্তু ওটা আসলে পাবলিক, মানে ডকুমেন্ট বা পাবলিক ডাটা হিসেবে আপনাকে ডিসক্লোজ করতে হবে। স্যার, আর ইজ ইট লাইক আ বাকিরা ডিজিটাল যে সিগনেচার? মানে আমি যে কাজটা, এটা ডিজিটাল সিগনেচারের মধ্যে পড়ে যে এটা আমি করছি, এটা আমার হচ্ছে ডিসক্লোজ করার না জন্য? না না করবে না, কারণ ডিজিটাল সিগনেচারটা তো আপনি আসলে দিয়ে বেড়াবেন না কাউকে। ডিজিটাল সিগনেচারকে যদি আপনি এনক্রিপ্ট করেন উইথ ইওর প্রাইভেট কি, তখন আপনি সেটা শেয়ার করতে পারেন। যদি কেউ একজন আপনার সাথে যখন কোনো একটা লেজিটিমেট কমিউনিকেশনে থাকবে 1-to-1, তখন কি হবে, আপনি ওই ডিজিটাল সিগনেচার উইথ এনক্রিপশন তাকে প্রোভাইড করলে
পাবলিক যখন ডাটা ইন ট্রানজিট হবে তখন হয়তো পাবলিক কি দিয়ে সেটা ডিক্রিপ্ট হবে, আর যখন টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছাবে তখন টার্গেট অডিয়েন্স সেটাকে আপনার ডিজিটাল সিগনেচারটাকে প্রাইভেট কি দিয়ে ডিক্রিপ্ট করে সেটা আসলে সে ভিউ করতে পারবে। সো এই জায়গাটার ক্ষেত্রে কিন্তু আপনি আসলে ডিজিটাল সিগনেচারটা তার সাথে শেয়ার করতেছেন না। আপনি যদি তার সাথে ডিজিটাল সিগনেচার প্লেন কপিতে বা ডিজিটাল ফরম্যাটে ফরম্যাটে শেয়ার করেন তাহলে কিন্তু সেটা কিন্তু আপনার কনফিডেন্সিয়ালিটি ব্রিচ হবে। এবং সেইটা আরেকটা ক্ষেত্রে যেটা হলো, এটা আপনি আপনার ডিজিটাল সিগনেচার তো পাবলিক ফোরামে শেয়ার করে ফেলতে পারবেন না। ধরেন আপনার লিঙ্কডইনে আপনি আপনার ডিজিটাল সিগনেচারটা বসায় দিচ্ছেন, তো দেখবেন যে আপনার ব্যাংকের সেকেন্ড মধ্যে টাকার ওই সিগনেচার বসায় টাকাটুকু উঠে নিয়ে চলে গেছে। সো পাবলিক জিনিস আর ক্লোজ লুপের জিনিসের মধ্যে একটু আন্ডারস্ট্যান্ডিং গ্যাপ আপনারা ক্লিয়ার করে নেন প্লিজ। স্যার আচ্ছা, আমরা প্রাইভেসি নিয়ে আজকে জাস্ট লাস্টে যদি 1 মিনিট একটু সময় পাই বলবো। তার আগে আমি একটু দেখে নিই, দেখি কয়জন আছে। 29 জন না? আচ্ছা, আমি একটা কাজ করতে পারি, আমি এখানে একটা ছবি তুলে রাখি। ভিডিও হচ্ছে স্যার 40 বাজে স্যার। হ্যাঁ 40 বাজে, স্যার আমি 2 অনেকে মিনিটের দেখা যাচ্ছে হচ্ছে নিক নেম দিয়ে জয়েন করেছে, তো সবাই যদি চ্যাট বক্সে আইডিয়া নেমটা দিয়ে যেত এটা আই থিঙ্ক বেটার হইতো। আচ্ছা তাহলে কারণ সবাই একটু ওই মানে আছে কিনা সবাই অ্যাক্টিভ তাও তো জানি না। আপনারা সবাই তাহলে একটু ইয়া করেন, ওই যে কি জানি বলে, একটু আইডি আর নামটা পাঠান। আইডি আর নামটা পাঠালে যেটা হবে যে আহ, আমি একটু ওইখান থেকে তারপরে স্যার আমার তো এখনো ক্লাস আইডি জানি না, আমি জাস্ট নামটা লিখলাম স্যার আমার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে লেখেন। রোল নাম্বারটাই ক্লাস আইডি। আর লাস্ট ক্লাসে অ্যাটেন্ডেন্স নিয়ে একটু ইস্যু ছিল। কি ইস্যু? স্যার আপনি এসে হচ্ছে অ্যাটেন্ডেন্স কাউন্ট করছিলেন, 5 মিনিট পরে জয়েন করছিলেন স্যার আমি ক্লাসে। আমি এসে অ্যাটেন্ডেন্স করছি না লাস্টে করছি? স্যার এসেই কেউ করছিলেন। সে করছেন আর পরে আসছেন কেন সেটা বলেন। স্যার একটু লেট হয়ে গেছিল হালকা। আচ্ছা ঠিক আছে। স্যার আমি তাহলে অ্যাটেন্ডেন্স যে দিতে গেছিলাম, আপনাকে নোট দিয়ে রাখছিল হচ্ছে যে ঠিক আছে, ওইখানে। তাহলে ওই যে ওই ফিজিক্যাল ক্লাসে মনে রেখে বললেন। জি স্যার। আর গত ক্লাসে আমার নামটা ছিল না, একটু এটা কি চেক করার উপায় না, আছে? যাদের নাম আর ছিল না, আজকে আজকে যাদের নাম ছিল না তাদের অডিট হওয়ার কিছু নাই। কারণ আপনাদের নাম বসে যাবে আবার, মানে আপনাদের নাম আবার ওই ওই টাকা, হয়তো টাকা জমা দেন নাই বা এরকম কোনো একটা ব্যাপার হয়তো আছে আর কি। টাকা জমা দিলেই আপনাদের নাম আবার ওই ইয়ার সাথে কথা বলেন, শহীদুর, আমিনুল, ওনাদের সাথে কথা বললে বসে যাবে। আচ্ছা ঠিক আছে, ওইখানে সবকিছু ফর্মালিটি শেষ করে আচ্ছা, ওটা বা বললে আসার কথা। না না না, নাম নিয়ে লিখে নাম দিচ্ছি নিয়ে straight। প্রতি ব্যাচে এরকম দু একজন থাকে যাদের নাম পরে আসে, তাই অডিট হওয়ার পিছনে আপনি ক্লাস করতে থাকেন, নাম পরে একদিন যে সব নামগুলো বসাই দিব সমস্যা নেই। আচ্ছা প্রাইভেসি, এটাই আমার লাস্ট 1 স্যার মিনিট আমি আমাদের এই ক্লাসের ক্লাসরুম কোডটা কি শেয়ার করা হয়েছে? দাঁড়ান তাহলে 1 মিনিট। ডিপেন্ড আপনারা ক্লাস কোডটা দেখেন পাইছেন কিনা? CIX6AM-Q3 দেখেন সবাই পাইছেন কিনা, পাওয়ার কথা। পাইছেন? হ্যালো, জি স্যার না স্যার পেয়েছি স্যার, এখনো পাইনি স্যার। অলরেডি জয়েন্ট। কেন আমি এভরিওয়ানে পাঠালাম তো, জি স্যার এভরি পেয়েছি। এভরিওয়ানে পাঠাইছি। যারা ধরেন যে পান নাই, মানে স্যার মাত্র পেয়েছি। যে পাইছেন সে অন্যদেরকে দিয়ে দেন, ঠিক আছে? আর আমি সবার এমনি ছবি তুলে নিচ্ছি। সো আপনাদের সাথে পরে দেখা হবে
নেক্সট ক্লাসে ঈদের পরে ঈদের নেক্সট মানে আগামী সপ্তাহে মনে হয় ক্লাস নাই, তাই না? ঈদের বন্ধের জন্য পরে দেখা হবে। ফুলে 28 তারিখ থেকে আবার ক্লাস, 28 তারিখ দেখা হবে। স্যার ঠিক আছে, আমি আমার কন্ট্যাক্ট ইনফো আপনাকে দিয়ে রাখবো, আপনি আমার সাথে কন্ট্যাক্ট করে নেবেন। আমাকে আমি হোয়াটসঅ্যাপে ওকে অলওয়েজ হোয়াটসঅ্যাপে পাবেন এই নাম্বারে। আমার নাম্বারটাও আমার নাম্বার মনে কারো কাছে মনে হয় নাই, দাঁড়া। আমার নাম্বারটা আমি দিয়ে রাখলাম ওখানে। তো ওকে স্যার, আমি আমি আপনাকে টেক্সট করে দেবো। জি আমি এই এখন আজকের মতো এখন ক্লোজ করবো আর কি, ঠিক আছে? সবাই ভালো থাকেন, ঈদ মোবারক। আমাদের জন্য দোয়া করেন, আপনাদের জন্য দোয়া থাকবে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ স্যার, মোবারক। ঈদ মোবারক। Record.